গত প্রায় 15 বছর ধরে আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা বা 2004 সালে গ্রেনেড হামলার পর থেকে আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা সে অনুযায়ী তারা এগিয়ে গেছেন। আমার চ্যানেলে আপনারা দুটি টক শো দেখবেন। আমি দুটো লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব আমার ডিসক্রিপশনে, একটি কর্নেল শহীদের সঙ্গে, একটি ক্যাপ্টেন শহীদের সঙ্গে। এবং ডকুমেন্টেড যে তথ্যগুলো, সেই তথ্যগুলো দেখা যায় যে মুক্তাঙ্গনে যে জনসভা ছিল, সেই জনসভা শেখ হাসিনা মুহূর্তের মধ্যে পরিবর্তন করে নিয়ে যান বঙ্গবন্ধু এভিনিউ যে পার্টি অফিস, সে পার্টি অফিসের সামনে, এবং সেখানে গ্রেনেড হামলা ঘটনাটি ঘটে। তো বিভিন্ন অনুসন্ধান, বিভিন্ন রিপোর্টে আমরা ভাষাভাষী জানতাম যে এটি শেখ হাসিনা একটি সুইসাইডাল ড্রামা করেছিলেন, কারণ বিএনপির যে অগ্রযাত্রা সে সময় ছিল সেটিকে থামানোর জন্য পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার সহায়তায় এই ঘটনাটি ঘটানো হয়েছিল। এটি নিয়ে বিভিন্ন তথ্যপত্র নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। এই গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের শুনানি শেষ, হয়তো আগামী কয়েকদিনের মধ্যে এটা রায় হবে। তো আমরা দর্শকদেরকে এটা একটু পরিপূর্ণ যে তথ্যটা, কারণ এই বিষয়টি নিয়ে কাজ করছিলেন মেজর সুমন, আপনাদের খুব প্রিয় অতিথি আমার চ্যানেলের। মেজর সুমন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমি জানি যে আপনি এটা নিয়ে অনেক খোঁজখবর করছিলেন, অনুসন্ধান করছিলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। তো সে বিষয়টি আপনার কাছ থেকে শুনবো। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই। তো দর্শক, যেমনটি বলছিলাম যে এটা হচ্ছে একটা ধোঁয়াশা অধ্যায়, এবং আওয়ামী লীগ এই ঘটনার মাধ্যমে বিএনপিকে রাজনৈতিকভাবে একটু বেকায়দায় ফেলে, পুরো বিশ্বের কাছে একটু বেকায়দায় ফেলে। যদিও বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় আপনারা দেখেছেন, যেমন মেয়র হানিফের ছেলে, যে মেয়র খোকন, সাইদ হোসেন খোকন, খোকন একটি বক্তব্য দিয়েছিল কয়েক বছর আগে যে 20শে আগস্ট সন্ধ্যায় তার বাবা তাকে সুধাসূচনা পাঠিয়েছিল হাসিনাকে বলার জন্য যে 21শে আগস্টে কোনো একটা হামলা হবে, তিনি খবর পেয়েছেন তার সোর্সে। সো পরবর্তীতে দেখা যায় যে আওয়ামী লীগের সবাই জানতো, সিনিয়র নেতারা অনেকেই জানতো এই ঘটনা, গোপন রাখতে পারেননি শেখ হাসিনা। তো সুমন ভাই, আপনার কাছ থেকে একটু জানি আমরা যে আসলে আমরা তো সাদামাটা ভাবে দেখলাম যে মুক্তাঙ্গন থেকে সভাটা দ্রুতই শিফট হয়ে গেল পার্টি অফিসের সামনে, এবং সেখানে গ্রেনেড হামলার ঘটনা ঘটলো। এর সাথে আসলে ইনভলভ করা মুফতি হামদানের একটা স্টেটমেন্টের দেখানো হয়েছিল আওয়ামী লীগ আমলে। এখানে বিএনপির নেতাদেরকে যুক্ত করা হয়েছিল, তারেক রহমান সাহেব, লুৎফুজ্জামান বাবর সহ আরো বেশ কয়েকজন নেতা এখনো বন্দী আছেন। তো আপনার পর্যবেক্ষণ কি, বা আপনার কাছে কি খবর আছে, আপনার অনুসন্ধানের ফল কি, একটু জানি প্রথম থেকে। এই জায়গাটাতে আমরা যদি তখন এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে যেই একটা ন্যারেটিভ আসে সেটা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাই যে 21শে আগস্ট 2004 সালে একটা গ্রেনেড হামলা হয়েছে তৎকালীন বিরোধী দলের একটা জনসভায়, এবং সেখানে 24 জন নিহত হয় এবং প্রায় 500-র মতন আহত হয়। অবশ্যই এটা অত্যন্ত একটা মর্মবিদারক ঘটনা, নিহত এবং যারা আহত হয়েছে। এখন এইটার কারণে তখনকার বিএনপি সরকার তারা তদন্ত করে এবং রাষ্ট্রযন্ত্র প্রশাসন ভাবে চেষ্টা করে বেশ কিছু আন্ডারগ্রাউন্ড টেরোরিস্ট এর ইনভলভমেন্ট পায় এবং তাদের ব্যাপারে তদন্তটা চলতে থাকে। বাট আমরা এই তদন্তের ব্যাপারে হঠাৎ একটা মোড় দেখতে পাই, যেখানে 2008 সালে তখনকার 11 শাসনের দ্বিতীয় বছরে দেখতে পাই যে মুফতি হান্নান এবং বাকি বেশ কিছু লোকজনকে সেখানে সেই মামলাতে জড়ানো হয়েছে। এবং হাসিনা গভর্নমেন্ট যখন 2009 সালে ক্ষমতা নিল, তারপর থেকে কিন্তু আমরা দেখতে পারলাম যে একটার পর একটা সাপ্লিমেন্টারি চার্জশিট অ্যাড করে, যেখানে বিএনপি নেতা জনাব তারেক রহমান, আব্দুল সালাম পিন্টু, দেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব মুজাহিদ, ওনাদেরকে যোগ করা হচ্ছে, এবং আরো অনেককে। এবং আরো ভয়ঙ্কর জিনিস যেটা দেখলাম, সেখানে ডিজিএফআই এবং এনএসআই এর তৎকালীন ডিজি যারা ছিলেন, এনএসআই যারা ডিজি ছিলেন, এবং বেশ কিছু পুলিশ এবং সামরিক কর্মকর্তাকে সেখানে রিমান্ডে নিয়ে যাওয়া হলো সেই জিনিসটা জানবার জন্য। এবং পরবর্তীতে আওয়ামী লীগের তার বিচার ব্যবস্থা ব্যবহার করে বেশ কিছু অভিযুক্তকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এবং বাকিদেরকে যাবজ্জীবন বা যত ধরনের কড়া পানিশমেন্ট সম্ভব সেটা দেয়। এটা ছিল আমরা পত্রিকা মারফত বা তখনকার সময় যেই ঘটনার প্রভাব সেখানে দেখতে পাই। এখন এইটার এবং একটা ধারণাই দেওয়া হচ্ছিল যে এইটার সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে যে বিএনপি বা তৎকালীন বিএনপি সরকার বা জোট সরকার, যে বিএনপি জামাত সরকার, তারা ইসলামী জঙ্গিদের ব্যবহার করে এই গ্রেনেড হামলা চালায় আওয়ামী লীগ তার নেতৃত্বকে নিশ্চিহ্ন করবার জন্য, এবং বিশেষ করে শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করবার জন্য। এই জিনিসটা আমাদেরকে এতদিন খাওয়ানো হয়েছে।
তো আপনি ঠিক বলেছেন, আমি এখানে যে রিসার্চটা করি এবং রিসার্চে আমার সাথে অ্যাকচুয়ালি যে 2-3 জন হেল্প করেছে এবং অ্যাকচুয়ালি তাদের জয়েন করবার জন্য আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম, বাট যে কোনো কারণে তারা জয়েন করতে চাচ্ছে না, যে তাদের মনে এখনো ভয় আছে। শুধু মানে ভয় জিনিসটা আমাদের দেশের ভিতর থেকে না, দেশের বাইরে থেকেও আছে। তো আমি অবশ্যই যথাসময়ে তাদের নামটা বলবো, বাট এখন বলতে পারছি না। বাট আমি অত্যন্ত ধন্যবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই যারা এই রিসার্চে এবং এই জিনিসটাতে ওতপ্রোতভাবে একদম ভিতরে জড়িত ছিলেন, তারা ভিতরে একদম ইনসাইড স্টোরি জানে। তো এখন আমরা একটু যেটাতে লুক ব্যাক করি কনক ভাই, সেটা হচ্ছে কি, এবং দর্শকদের জন্য, এই যে গ্রেনেড হামলা হলো সেটাতে অ্যাকচুয়ালি লাভবান কে হলো? সেখানে দিন শেষে কিন্তু লাভবান হলো আওয়ামী লীগ। সে দেখে বাইরের বিশ্ব এবং বাংলাদেশের জনগণকে দেখানোর চেষ্টা করলো যে বাংলাদেশে জঙ্গি আছে, জঙ্গি হামলা হয় এবং বিরোধী দলের উপরে হয়, সেই জিনিসটা। তো এই যে লাভবান হওয়ার জিনিসটাতে আমরা যদি একটু যাই পিছনে, বাংলাদেশের 53 বছর বা আপনি যদি 66 দফা থেকে শুরু করেন, সবসময় কিন্তু ভারত, আমাদের পার্শ্ববর্তী ভারতের একমাত্র বন্ধু ছিল এবং আছে আওয়ামী লীগ। তাদের কাছে কিন্তু এটা ইম্পর্টেন্ট না যে বাংলাদেশের জনগণ, ভারতের লোকজন যতই কিছু লোকজন যাদের মাথায় এখনো কিছু বুদ্ধি আছে, তারা যতই বলুক না কেন যে না ঠিক আছে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব স্থাপন করো, না, ভারত সবসময় চায়, তারা জানে আওয়ামী লীগ সে যত পপুলার বা আনপপুলার হোক না কেন, আওয়ামী লীগ তাকে যে সুবিধাগুলো দেয় এবং আওয়ামী লীগের দেয়া ন্যারেটিভ গুলো বিক্রি করে সে পশ্চিমা বিশ্বের কাছ থেকে যে সুবিধাগুলো নেয়, তার কোনো বিকল্প নাই। তো সবসময় সে আওয়ামী লীগের উপর ডিপেন্ড করেছে এবং চাইছে যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে থাকুক। বাট 90-এর নির্বাচনের পরে যখন দেখা গেল যে যতদিন পর্যন্ত বিএনপি এবং জামায়াতে ইসলামী তাদের মধ্যে একটা বন্ডেজ আছে এবং তারা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, ততদিন আওয়ামী লীগের আর ভাত নাই বাংলাদেশে। সেটা আমরা 96-তে দেখলাম, কিন্তু যখন জামাত বিএনপি থেকে দূরে সরে গেল এবং আওয়ামী লীগের সাথে আসলো, তখন কিন্তু আওয়ামী লীগ পাওয়ারে আসলো। আবার 2001 সালে যখন জামাত বিএনপি জোট হলো, তখন কিন্তু আওয়ামী লীগ আবার পড়ে গেল। জিনিসটাতে একটা ফ্যাক্টর ইন্ডিয়া বুঝতে পারলো যে বিএনপি এবং জামাত যখন এক থাকে, তখন বাংলাদেশের জনগণ প্রচন্ড স্বস্তি বোধ করে এবং যে ভোটাররা ইনডিসাইসিভ ভোটার, যাদেরকে আমরা বলি যে বাংলাদেশে 26%-এর মতন ভোটার আছে যারা ভোটের রাজনীতিতে চিন্তা করে ভোট দেয় যে ঠিক আছে আমরা এই পার্টিকে একদম চোখ বন্ধ করে দিব, তা না, তারা দেখে যে না ওকে, সেই ভোটটা অ্যাকচুয়ালি বিএনপি জামাত পায়। তো সেই কারণে যখন 2001 সালে এই বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসলো, তারপর থেকে এটা একটা পশ্চিমা বিশ্বের কাছে ভারতের এটা প্রমাণ করাটা খুব দরকার হয়ে গেল যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র। বিএনপি জামাত সরকার তারা জঙ্গিবাদকে লালন করতেছে এবং বিরোধী দল বা আওয়ামী লীগকে দমন করার জন্য তারা তাদের যে সেই জঙ্গিগুলাকে ব্যবহার করে, সেটার জন্য একটা সুযোগ তারা খুঁজতেছিল। যে সুযোগের একটা পার্ট হিসাবে তারা একটা প্ল্যান করে যে এমন কিছু একটা ভয়ঙ্কর কিছু ঘটাতে হবে আওয়ামী লীগের উপর, সেখানে আওয়ামী লীগের লিডারশিপ মানে হাসিনা বা আর কেউ থাকুক কি না থাকুক, ইম্পর্টেন্ট হচ্ছে দেখাইতে হবে আওয়ামী লীগ ভিকটিম এবং বিএনপি জামাত জঙ্গিদের ব্যবহার করে এই জিনিসটা করতেছে। এটা ছিল তাদের বেসিক অবজেক্টিভ এবং যখন তারা এটাতে সাকসেসফুল হবে, তখন তারা পশ্চিমা বিশ্বকে বলতে পারবে যে দেখো বাংলাদেশকে চালানোর ব্যাপারে আমাদের মাধ্যমে চালাও, আমরাই জানি কিভাবে এখানে জঙ্গিবাদকে দমন করতে হয় এবং কিভাবে তোমাদেরকে সুবিধা দিতে হয় সেটা আমরা দিব। এটা ছিল অ্যাকচুয়ালি ভারত এবং ভারতের রর একটা প্ল্যান, যেটা আমরা এখন জানতে পারি। এখন প্রশ্ন আসলে যে আমি যে কথাগুলো বলতেছি সেটার পিছনের ভিত্তি কতটুকু। তো আমরা যদি দেখি যে অ্যাকচুয়ালি কিভাবে জিনিসটা হয়েছিল, এই গ্রেনেড হামলা 21শে আগস্ট যখন হয়, তার প্রায় বছর খানেক আগে থেকেই বাংলাদেশে একটা ভালো অপারেটিং সিস্টেম চালু করে, যেখানে তার যেই এজেন্ট বা অ্যাসেটস আছে তারা হায়ার করা শুরু করে বিভিন্ন ধরনের আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী লোকদেরকে বা দলকে। এরা কিন্তু ধরেন আমরা বিভিন্ন এলাকা ভিত্তিক আমরা অনেকে, আমি এই সন্ত্রাসীদের আমরা জানি, আপনারা জানেন যে 23 শীর্ষ সন্ত্রাসীকে 4-10 শীর্ষ সন্ত্রাসী, তাদেরকে তারা পিক করে এবং তাদেরকে পিক করে যখন মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আসে, কলকাতায় 2003 সালের অক্টোবরে একটা মিটিং হয়, যেখানে আমরা যে সন্ত্রাসী বলতে যাদের বুঝি সেই ধরনের সবাই জড়ো হয়, মানে হেভি ওয়েট 10-12 জনকে তারা কলকাতায় মিটিং এ নিয়ে জিনিসটা বলে যে আমরা অস্ত্র দিব, যা যা কিছু দরকার হয় ইনফরমেশন এবং অন্যান্য কিছু দিব,
তোমাদেরকে এই ধরনের কিছু একটা করতে হবে। এবং সেই মিটিং এ সারপ্রাইজিংলি আওয়ামী লীগের মধ্যম সারির 3 জন নেতা উপস্থিত ছিল। তারা তখন ছিল মধ্যম সারির, বা পরবর্তীতে তারা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতা হয়ে যায়। 2003 সালের অক্টোবরে সেই মিটিং এ মোটামুটি যখন একটা প্ল্যান সেট হয় যে অস্ত্র, গোলাবারুদ যা কিছু দরকার সেটা ভারত দিবে, কাদেরকে দিবে? বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো, যেটা বলা হয় আলটিমেটলি যে ইসলামী জঙ্গিবাদ বা হুজুররা এটা করছে, ওই ধরনের কিছু না। তারা দেয় রাস্তার সন্ত্রাসী বা আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী আমরা যাদেরকে বলি, বাংলাদেশে ছিল তখন, তাদেরকে। এবং এই কাজটা কোঅর্ডিনেট করা হয় র এর মাধ্যমে। তাদেরকে 2003 সালের অক্টোবরের পর থেকেই তাদের কাছে বেশ কিছু অস্ত্র এবং গোলাবারুদ পাঠানো হয়। যে আমরা বলি যে 2004 সালের 1 এপ্রিল যে 10 ট্রাক অস্ত্র বা 10 ট্রাক আর্মস হল, যেটা খুব সারা জাগানো, সেটা কিন্তু অ্যাকচুয়ালি নাথিং সেপারেট। এবং আমরা অ্যাকচুয়ালি যদি পরে কোনো অনুষ্ঠানে সেটা বলতে পারি, আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবো যে 10 ট্রাক অস্ত্র বাংলাদেশ সরকার, ডিজিএফআই এরা কেউ আনে নাই। ইন্ডিয়া তার সীমান্ত রেখে চায়না এবং মিয়ানমার বর্ডারে তাদের যে সন্ত্রাসীকে লালন করে, তারা সেই সব দেশের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে, তাদের জন্য অ্যাকচুয়ালি অস্ত্র বা গোলাবারুদ সেগুলা নিত এই পোর্ট ব্যবহার করে। একটা সহজ চিন্তায় বলে যে ডিজিএফআই বা আর কেউ যদি অস্ত্র নিয়ে যায়, তারা কিন্তু সেই পরিমাণে, ডিজিএফআই একটা লোককে ক্যারি করার সময় সেই পরিমাণে সচেতন থাকে যে সেটা যেন পাবলিক একটা nuisance ক্রিয়েট না করে। আর 10 ট্রাক অস্ত্র আসতেছে এবং সেই জিনিসটা হঠাৎ করে পুলিশের 2 জন এসআই ধরে ফেলবে, এগুলা হচ্ছে। সেটাতে আমি একটু পরে দেখাবো। বাট যেটা হয়, দেখেন 2003 সালের নভেম্বরে, 29 নভেম্বর তারিখে কিন্তু কুড়িলে বেশ কয়েকজন সন্ত্রাসী, এবং তারাও আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী, যারা অ্যাকচুয়ালি পরবর্তীতে গ্রেনেড হামলার সাথে তাদের নাম ছিল। জি, এই যে কুড়িলে অস্ত্র পাওয়া যায়, সেখানে কি পাওয়া যায়? 20টা গ্রেনেড। আপনি চিন্তা করলে দেখবেন, কিন্তু আবার আমরা বিভিন্ন সময় পরবর্তীতে বক্তব্যে জানতে পারি যে 2004 সালের আগস্ট মাসেও কিন্তু 20টা গ্রেনেডই ব্যবহার করা হয়েছিল, এবং বেশ কিছু AK-47 ব্যবহার করা হয়েছিল। আর তার 9 মাস আগে কিন্তু কুড়িলে ঠিক 20টা গ্রেনেড পাওয়া গেছিল, 4টা অ্যাসল্ট রাইফেল পাওয়া গেছিল, বিভিন্ন বিস্ফোরক পাওয়া গেছিল, অজস্র গুলি পাওয়া গেছিল, এবং সেখানে একটা এনকাউন্টারের মতন হয় যেখানে 2 জন সন্ত্রাসী আহত হয়। দেখেন, এবং এইটা কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের এবং অন্যান্য অনেক ক্যাশে বা অস্ত্র জমা রাখা জিনিসটা যেটা করে, তারা যে অস্ত্রগুলাকে তাদের উত্তর পূর্বাঞ্চলের সন্ত্রাসী যাদেরকে তারা পালতো, তাদের অস্ত্র তারা বাংলাদেশ থেকেই বিভিন্নভাবে নিয়ে যেত, সেখান থেকে বিভিন্ন ক্যাশে করে দেয়া থাকতো। তো তাদের প্যাকেটটা এমন ছিল, 20টা গ্রেনেড থাকবে, 4-5টা অ্যাসল্ট রাইফেল থাকবে, এবং প্রচুর পরিমাণে অ্যামুনিশন থাকবে। এই ধরনের বিভিন্ন ক্যাশে বা গুপ্ত ভান্ডারের মধ্যে তারা বিভিন্ন দেশে, বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন সন্ত্রাসীদের জন্য তারা সেটা রেখে দিত, যখন সেটা ব্যবহার করা যায়। এবং আমি যে রর ব্যাপারে বা ভারতের ব্যাপারে বলতেছি, আমি পরে আপনাকে একটা একজনের ভারতের এক জেনারেলের বক্তব্য আমি রেফার করবো, যেখানে এই জিনিসটা পরিষ্কার। তো আমরা তাহলে দেখতে পারি যে 2003 সালে 21 আগস্ট গ্রেনেড হামলার 9 মাস আগে অ্যাকচুয়ালি একই পরিমাণে একই ধরনের গ্রেনেড এবং অস্ত্র পাওয়া গেছিল। বাট পরবর্তীতে 2008 এবং 9 সালে যখন তদন্ত করা হয়, যখন বিএনপি, বিভিন্ন জামাত এবং বিভিন্ন ইসলামিক দলকে বা আকাশ থেকে ধরে আনা কিছু ইসলামী জঙ্গি দলকে এই ঘটনার সাথে জড়ানো হয়, তখন কিন্তু লোকে বা আমাদের মিডিয়া কিন্তু ইচ্ছা করলে ট্রেস ব্যাক করে বলতে পারতো, দেখো তোমরা তাদেরকে জড়াইতেছো কেন। বিএনপি আমলে যে তদন্ত, যেটাতে তারা এই যে সন্ত্রাসী জজ মিয়া থেকে শুরু করে জয় বা মোল্লা মাসুদ অথবা মুকুল, যাদেরকে এটার সাথে ইনভলভ করে একটা তদন্ত আগাইতেছিল, সেই দিকে আগাইলে তো তুমি মিলাতে পারবে যে হ্যাঁ 2003 সালে নভেম্বরে অ্যাকচুয়ালি একই পরিমাণে অস্ত্র এবং অন্যান্য পাওয়া গেছিল একটা জায়গায়, যেটা পুলিশ উদ্ধার করছিল। তো সেই দিকে কিন্তু আওয়ামী লীগ বা মিডিয়া কেউ হাঁটে নাই এবং সেটা নিয়ে খোঁজ খবর করে নাই। তো যাই হোক, এইভাবে ইন্ডিয়া যেই সন্ত্রাসী দলকে, বাংলাদেশেরই লোকজন তারা, বাট ইন্ডিয়ান স্পন্সর, তাদেরকে বিভিন্নভাবে প্ল্যানিং এবং গাইডলাইন এবং অস্ত্র সরবরাহ করে, তারাই অ্যাকচুয়ালি 21 আগস্টের গ্রেনেড হামলাটা করে। এবং এটার সাথে আওয়ামী লীগের যে অংশটা ছিল, তারা শেখ হাসিনাকে শেষ মুহূর্তে জানায়। এখন আপনি বলবেন যে হাসিনা তো আসলে আমরা সবাই জানি খুবই ভীতু, যে পালায় যাওয়া হাসিনা, সে কিভাবে এই ধরনের একটা সাথে ইনভলভ হলো। হাসিনাকে অ্যাকচুয়ালি তারা বলছিল, যারা এটা প্ল্যানিং আওয়ামী লীগের মধ্যে থেকে ছিল, যে মঞ্চ বা তার আশপাশে কোনো কিছু হবে না, রাইফেল দিয়ে কিছু ফায়ার করা হবে, কিছু বোমা পড়বে, বাট আমাদের কিছু লোক মারা যাবে। দেখবেন আপনি কিন্তু
75-এর পর থেকে যত জায়গায় বিভিন্ন হামলা বা কিছু হয়েছে সবকিছুর নাকি টার্গেট হাসিনা। ওই ধরনের বিভিন্ন ভাবে মুফতি হান্নান থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ বিভিন্ন সময় আসে। তো হাসিনা ভাবছে ঠিক আছে, চিটাগাঙ্গে যেমন হয়েছিল তেমনই হয়তো একটা হবে হামলা, বাট আওয়ামী লীগের ভিকটিম ইমেজটা বাড়বে আর বিএনপি জামাতকে সেপারেট জঙ্গি লালনকারী হিসাবে ব্লেম করা যাবে দেশের মধ্যে এবং দেশের বাইরে। তো হাসিনাও সেটাতে এগ্রি করে এবং আপনি টাইমিংটা দেখবেন এবং সমস্ত কিছু দেখবেন, আওয়ামী লীগের সমস্ত কেন্দ্রীয় নেতা সেই জনসভাতে ছিল এবং জনসভাটা আপনি যেটা বললেন সেটাকে শিফট করে নিয়ে আসা হয় গুলিস্তানে তাদের পার্টি অফিসের সামনে। সেটা হাসিনাই জিদ ধরে সেটা করে, বিকজ তাকে বোঝানো হয়েছিল যে এই জিনিসটা ওইসব জায়গায় করলে সম্ভব না, জিনিসটা এই নাটকটা করা। তো নাটকটা করতে হলে এইভাবে করতে হবে, লোকজন পালাবে এবং আশপাশের বিল্ডিং এর ছাদগুলো ব্যবহার করে সেটা করা হবে। তো এতগুলা নেতা আছে, এতগুলা নেত্রী আওয়ামী লীগের হাসিনার সাথে আছে, তাদের কারো কিছু হলো না। মাঝখান থেকে ভিকটিম হলো কারা? যারা জানে না আওয়ামী লীগের কর্মী, এবং আরেকজনকে জনাবা আইবি রহমান। এখন সেই সমস্ত কর্মীর পরিবার এবং আইবি রহমানের ছেলে পাপন, ওনার অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করা উচিত হাসিনাকে যে তোমরা কেউ মরলা না, কিছু মরলা না, আমাদের আত্মীয় মারা গেল বা আমার মা মারা গেল, এখন আইবি রহমান কেন মারা গেল বা তাকে কেন টার্গেট করলো? দেখেন, আইবি রহমানকে কিন্তু হাসিনা কখনো পছন্দ করতেন না। জিল্লুর রহমানকে হয়তো সে পছন্দ না করার কারণ আমরা জানি, একটা কথা চালু আছে যে হাসিনার বাবার সাথে জিল্লুর রহমানের স্ত্রী আইবি রহমানের একটা সম্পর্ক ছিল অনেক আগে থেকে, যেটা হাসিনা বা হাসিনার মা পছন্দ করতো না। সেই কারণে কিন্তু আইবি রহমান চলে যাওয়া হাসিনা বরঞ্চ খুশি। এবং এইখানে যারা কর্মী মারা গেল আরো সব মিলাই 24 জন। তো যখন এটা হলো, সাথে সাথে রড প্রোটেকশনে তারা কিন্তু আবার আন্ডারগ্রাউন্ডে চলে গেল, যে সন্ত্রাসীরা এটা করছিল। এখন হাসিনার তো টার্গেট এখানে অ্যাচিভ হয়ে গেছে যে এইখানে বিভিন্ন ধরনের যত ধরনের মিডিয়া থেকে শুরু করা হোক, আওয়ামী লীগের পালিত মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া, সব জায়গাতে জিনিসটা আসছে যে জঙ্গি একটা হামলা হয়েছে, গ্রেনেড হামলা হাসিনার জনসভায়। এই জিনিসটা কোঅর্ডিনেশন আবার হাসিনাকে তখনকার সময় হাসিনার যে বডিগার্ড বা সিকিউরিটি অ্যাডভাইজার ছিল, যে তৎকালীন মেজর জেনারেল তারেক সিদ্দিকী, সে কিন্তু এই কোঅর্ডিনেশনে রয়ের সাথে ছিল। এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে তারেক সিদ্দিকী শুধু একমাত্র, তার তো হাসিনার পাশে থাকবার কথা, হাসিনা মঞ্চে আছে, তার পাশে থাকবে তার চিফ অফ সিকিউরিটি, বাট সে কিন্তু দূরে ছিল, হ্যাঁ 150 গজ দূরে ছিল সে। এই সমস্ত নেতা ছিল, কারো কিছু হয় নাই। হাসিনা বলে তার নাকি কানে শুনতে বন্ধ হয়ে গেছে তারপরে। দেখেন, মানে হাসিনার গাড়ির পেছনে তারেক সিদ্দিক দাঁড়ায় আছে, আপনি যদি খেয়াল করেন। এবং তারেক সিদ্দিকী পরে মানে ক্লেম করে যে তার পায়ে নাকি 4টা গ্রেনেডের স্প্লিন্টার ঢুকে আছে। আমি আপনাকে এতটুকু বলি, এটা মানে এতটাই হাস্যকর। 5টা কেন, একটা গ্রেনেডের স্প্লিন্টার তার শরীরে ঢুকে থাকে, সে যন্ত্রণা কেন সেটা গ্যাংগ্রিনের রূপ নেয়, সেটা গ্যাংগ্রিনের রূপ নেয়, ওই ধরনের কিছুই না। তার এমনি ওই হাত বোমার থেকে কোনো কিছু ছুটে লাগতে পারে। 5টা গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে কেউ, সে যে এখনো পায়ে হেঁটে চলে, সেটা কোনোভাবেই সে পা অ্যাম্পিউট করে দেওয়ার কথা। তাহলে আবার দেখেন, কিন্তু যে গাড়িটাকে তারা বললো যে ঠিক আছে বোমা হামলার পরে, গ্রেনেড হামলার পরে, হাসিনা বেঁচে যাওয়ার পরে সেখানে সেই গাড়ির উপরে 5-6 রাউন্ড গুলি করা হয়েছিল, বাট আপনারা কিন্তু জানেন যে যখন এফবিআই এবং ইন্টারপোলের তদন্ত দল, তৎকালীন বিএনপি সরকার যখন তাদেরকে ইনভাইট করে আনলো, তার আগে কিন্তু তারা করলো কি, এই গাড়িটাকে তারা রহস্যজনক ভাবে পুরাই দিল সম্পূর্ণ। এখন একটা কিন্তু একটা বড় আলামত ছিল, যেখানে বলা হচ্ছে যে সেই গাড়িতে এইভাবে গুলি করা হয়েছিল। এখন সেগুলো মিলিটারি গ্রেড গুলি ছিল নাকি নিজেদের আলাদা প্রাইভেট আর্মস বা অ্যামিউনিশন ব্যবহার করে গুলি করা হয়েছিল, সেটার প্রমাণ কিন্তু যে এফবিআই বা ইভেন বাংলাদেশের সিআইডিও সেটা ব্যালিস্টিক চার্জ দেখে বলতে পারে যে অ্যাকচুয়ালি এটা কিসের গুলি ছিল, কিন্তু তারা ইচ্ছা করে সেই গাড়িটা পোড়াই দিয়েছে কিন্তু না। এবং সুমন ভাই, এই অভিযোগটা করার পরে মার্সিডিজ বেঞ্জ তারা এই অভিযোগটা নিয়ে তারা বলেছিল যে যদি তুমি দাবি করো যে গুলিতে, মানে অনেকে গ্রিল মেশিন দিয়ে, মানে এটা পরে আমরা যেটা জেনেছিলাম আর কি, গ্রিল মেশিন দিয়ে তারা কিছু দাগ ফলানোর চেষ্টা হালকা হালকা। এক্স্যাক্টলি। তো মার্সিডিজ বেঞ্জ থেকে বলা হয়েছিল যে তোমরা যদি গুলি করে যদি একে স্ক্র্যাচ ফেলতে পারো, মানে যে বুলেটের কথা বলা হচ্ছে, তাহলে আমি এটা প্রোডাকশন বন্ধ করে দেবো। মানে তারা এই গাড়ি তারা একেবারে মানে মার্সিডিজ বেঞ্জের এই যে গাড়ির মডেল, সেটাতে আপনার বুলেট প্রুফ এবং বডি আর্মার যেটা আছে, সেটা বেসিক্যালি 14 মিলিমিটার আর্মার যে কোনো পিয়ার্সিং ঠেকাইতে পারে। আর এখানে আপনি বলছেন 7.62, তার অর্ধেক সেটা ঢুকে গেছে ভিতরে।
মানে আমি সবসময় বলি আওয়ামী লীগ যে ভারতের রর মাথায় হয়তো বুদ্ধি আছে, বাট আওয়ামী লীগ যখন নাটক বা গল্পগুলো সাজায় তখন একটু ঠিক মতো সাজাতে পারে না। হ্যাঁ, খুব মানে গাধা টাইপের শয়তান তারা, বুদ্ধিমান শয়তান না, গাধা শয়তান। তো এখন তারাই নাটক করার পরে আন্ডারগ্রাউন্ডে চলে গেল যারা অ্যাকচুয়াল সেই মামলার সাথে আছে, এবং আওয়ামী লীগ সেটার অ্যাডভান্টেজ নিয়ে তখন যত ধরনের জ্বালাও পোড়া বা বিএনপি জামাত যে জোট সরকার তার বিরুদ্ধে অপপ্রচার, এবং ইন্ডিয়া থেকে সাথে সাথে সব সুইপিং কমেন্ট আসা শুরু করে দিল কোনো তদন্ত শুরু হওয়ার আগেই, যে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের উত্থান এই বিএনপি জামাত জোট সরকারের আমলে হচ্ছে, এবং হাসিনার মাধ্যমে এই জিনিসটা, হাসিনা একমাত্র নেত্রী সে যেটা সামাল দিতে পারে। একই ন্যারেটিভ সে পৌঁছেছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, তারা একই সুরে কথা বলা শুরু করে দিল। জর্জ বুশ ইভেন তখন সেটাতে সমবেদনা জানাইছিলেন হাসিনাকে, এবং একটা বার্তা পাঠাইছিলেন তিনি শঙ্কিত, সেটা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে। আওয়ামী লীগের যে উদ্দেশ্য ছিল সেটা কিন্তু তখন মোটামুটি হাসিল হয়ে গেল। বাট বিএনপি তো তদন্ত করে যাচ্ছে, এবং কিছু লোককে তারা 2006 সালের মধ্যে আইডেন্টিফাই করছে। বাট আওয়ামী লীগ বারবার বলার চেষ্টা করছে, তখন তারা বিরোধী দলে যে না, এই ধরনের কিছু হয় নাই, বিকজ তাদের তো গোল হচ্ছে, তাদেরকে বলে দিচ্ছে যে কোনো ভাবেই হোক এর মধ্যে জঙ্গিকে আনবা, জঙ্গি জিনিসটা আনবা। তো তারা স্যাটিসফাই হচ্ছে না যত ধরনের তদন্ত হচ্ছে, এবং এই যে স্যাটিসফাই না হওয়ার যে জিনিসটা, সেটা একটা গল্প বিকৃত ভাবে জনগণের কাছে পৌঁছানোর ব্যাপারে মিডিয়ার যে ভূমিকা, সেখানে প্রথম আলো, ডেইলি স্টার এবং এটিএন বাংলা, পরবর্তীতে যেটার সাথে চ্যানেল আই যুক্ত হয়, তাদের কাছে ন্যারেটিভ গুলো আওয়ামী লীগ এবং থেকে আসতো যে এইভাবে এই জিনিসগুলা বলতে হবে। এবং আমি আবারও বলি, আমাদের ডিজিএফআই এর একজন অফিসার, যিনি অ্যাকচুয়ালি এই 10 টাকা অস্ত্র মামলা এবং 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা দুইটার ক্ষেত্রে অত্যন্ত তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন, তিনি ইভেন আইএসপিআর এর মাধ্যমে প্রথম আলো, ডেইলি স্টারকে বলছিলেন যে তোমরা কেন এত জিনিস বলতেছো, তোমরা কেন ওই 2003 সালের ঘটনাটার দিকে তাকাও না, বা সেটা নিয়ে রিপোর্ট করতেছো না কেন, যে এই আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসীরা কুড়িলে তাদের কাছে এই পরিমাণে একই ধরনের পরিমাণের একই আরজেস গ্রেনেড ছিল, পাওয়া উদ্ধার করা হয়েছিল 9 মাস আগে, সেটা দেখছো না কেন? তাদেরকে বলার পরে কিন্তু তারা সেটা নিয়ে রিপোর্ট করে নাই, বিকজ তাহলে তো তারা যেই ওষুধ খাওয়ানোর জন্য দায়িত্ব থেকে পাইছে, আওয়ামী লীগ থেকে পাইছে, যে বাংলাদেশের লোককে খাওয়াতে হবে, সেটা তো তারা তখন খাওয়াতে পারবে না। এইভাবে চলার পরে যখন 2007 সালে 1/11 সরকার আসলো, তারা কিন্তু প্রথম 1 বছর ভালোভাবে চালালো, জনগণ দেখলো। আপনি খেয়াল রাখবেন 2001 সালে মাত্র 3টা হত্যাকাণ্ড সারা বাংলাদেশে হয়েছে, যেটাকে আমরা হত্যাকাণ্ড মানে ভাই ভাইয়ের মারামারি বা এই ধরনের কিছু না, এই 3টা যে কম্পেয়ার করুন অন্যান্য বছরের সাথে, মানে পিসফুল ছিল, সমস্ত কিছু চলতেছে। অবশ্যই তাদের অন্য ব্যর্থতা বা অনেক কিছু ছিল, বাট যখনই জেনারেল মাসুদ, তার মাথার যে শয়তানিটা সেটা চলে আসলো যে ওকে, আমি তো হাসিনার মাধ্যমে এই জিনিসগুলো হাসিনার সাথে গেট আপ করে মানে প্যাচ আপ করি, তো আমি এখানে আসলাম, এই 1/11 আসলো। জেনারেল মাসুদ কবজা করলো জেনারেল মঈনুল আহমেদকে। তো জেনারেল মঈনুল আহমেদকে আমি 80% আসলে দোষ দিই, 100% দোষী বলি না, বাট জেনারেল মাসুদ হচ্ছেন আসল জিনিস। তো উনি জানেন যে দিন শেষে ক্ষমতা উনি আওয়ামী লীগের হাতে ওনারা দিবেন, সেটা জেনারেল মঈন এগ্রি করেন কি না করেন, বাংলাদেশের জনগণ চায় কি না চায়। তো সে জেনারেল মাসুদউদ্দিন, তো উনি বাংলাদেশ ধ্বংস হওয়ার পিছনে, এবং আজকে 2008 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যে 16 বছর আমাদের এই যত দুর্গতি, তার পিছনে অনেকাংশে এই লোকটা দায়ী। এবং হাসিনা নামের একটা পতিতা স্বৈরাচারকে বাংলাদেশের ঘাড়ে বসায় রেখে বাংলাদেশের মানুষের রক্ত খাওয়া, সমস্ত টাকা পয়সা ভারতকে দিয়ে দেওয়া, সেটার জন্য এই লোক কিন্তু দায়ী। তো যেটা হলো, জেনারেল মাসুদ কিন্তু উনি তখন ডিজিএফআই এনএসআই উপর একটা প্রেশার দেওয়া শুরু করলেন যে এক কাজ করো, এই যে 21 আগস্ট এবং তার আগে যে 10টা অস্ত্র মামলা, সেই দুটাতে দেখো তো জঙ্গির সংশ্লিষ্টতা থাকতে পারে, বিএনপি তো ওইভাবে তদন্ত করে নাই, দেখো বার করো। তো ডিজিএফআই এর ভিতরে আবার দেখা গেল দুই ধরনের একটা ওপিনিয়ন। একদল মনে করতেছে হ্যাঁ তার কথা মতন করা উচিত, বা এবং সেই হিসাবে কিছু লোক আগায় গেল। আবার ডিজিএফআই এর ভিতরেরই কিছু অফিসার, আপরাইট অফিসার, তারা সেটাতে এগ্রি করলো না। তারা মুখে হয়তো বললো যে ঠিক আছে, বাট ভিতরে ভিতরে তারা সবসময় চেষ্টা করলো যে না, এইখানে যাতে এই ধরনের ভেজাল না মিশে যায় বা কোনো বানানো গল্প না আসে। কারণ তখন পর্যন্ত কিন্তু সবাই একটা ধারণা যে 5 বছর বিএনপি থাকবে, 5 বছর আওয়ামী লীগ থাকবে, 5 বছর বিএনপি, এইভাবে চলবে, বাংলাদেশের সিস্টেম এইভাবে হয়তো চলবে। তো সেই হিসাবে যারা একটু বুদ্ধিমান তারা এটাতে এগ্রি করলো না। বাট কিন্তু দেখেন তখনই মুফতি হান্নান বা অন্য অনেকে যারা উদিচি থেকে শুরু করে, রমনার পটমল থেকে শুরু করে কোটালীপাড়ার বোমা, এইগুলাতে গ্রেফতার ছিল, তাদেরকে করলো কি,
তারা জোগাড় করলো কি, এক ডিআইজি শফিকুল্লাহ পুলিশের, প্রচন্ড বুদ্ধিমান এবং ধূর্ত এক জনকে তারা সেট করলো, জেনারেল মাসুদ, বললো যে এর মাধ্যমে এই জিনিসগুলা কিছু গল্প তৈরি হবে। তো তখন কিন্তু কাহার এখন সিনে আসে নাই। তো ডিজিএফআই করলো কি, ঠিক আছে, বাধ্য হয়ে তারা ওই মুফতি হান্নান এবং আর কিছু লোককে এইটার সাথে অ্যাড করে তখন তদন্তগুলো চলা শুরু করলো। এর মধ্যে কিন্তু আইও চেঞ্জ হচ্ছে বারবার, এই 11 সরকার থাকা অবস্থায়। এবং আমি একটা অনুষ্ঠানে বলছিলাম যে অ্যাকচুয়ালি বাংলাদেশের জনগণ 2008 সালের ডিসেম্বরে আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে আনে নাই। আমি সেই জন্য একে 2009 থেকে অবহিত সরকার বলি, 2014 থেকে বলি না। বিকজ 2008 সালের আগস্ট মাসে একটা ডিজিএফআই একটা সেফ হাউসে একটা মিটিং হয়, যেখানে হাসিনা আসে এবং সেখানে যারা যারা আছে আমি তাদের নাম বলছি না এখন, যদি দরকার হয়, এবং এগুলো আমি জানি তদন্ত হবে অবশ্যই ইনশাআল্লাহ খুব শীঘ্রই, সুতরাং তদন্তের সাথে আমি কারো নাম বলছি না। বাট ডিজিএফআই বা সরকারের উপরের মহল থেকে আসা হয় এবং সেখানে জেনারেল মইনু থাকেন। আনকন্ডিশনালি হাসিনাকে সেখানে বলে দেওয়া হয় যে ঠিক আছে, সে পরবর্তী প্রধানমন্ত্রী হবে এবং সেই ক্ষেত্রে সে ইমিউনিটি যেটা বলা হয় সেই ক্ষেত্রে সে সেটা দিবে। বাট হাসিনা তার আগে থেকেই জেনারেল মাসুদের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। সে জেনারেল মাসুদ থেকে শিখাই দিয়েছিল কি কি দাবি করতে হবে সেনাবাহিনীর কাছে বা ডিজিএফ এর কাছে, এবং সেই অনুযায়ী সে কিছু দাবি করে, যার মধ্যে একটা ছিল এই যে গ্রেনেড হামলার, যেই 21শে আগস্টের গ্রেনেড হামলা, সেটার ব্যাপারে জঙ্গিদের সংশ্লিষ্টতা নিয়ে সেটা কনফার্ম করতে হবে। তো সেটাতেও এই 11 সরকার বলি বা ডিজিএফআই বলি, তারা এগ্রি করে যায় হাসিনার কাছে, হাসিনার অন্য অনেক অন্যায় দাবির মাঝখানেও। তা সেই অবস্থায় ডিজিএফআই এর আসে অপারেট অফিসাররা, তারা কিন্তু সেটার প্রতিবাদ করে পরের দিন সেনাপ্রধানের কাছে যে এই কাজটা ঠিক হচ্ছে না। আমরা 11 সরকার জনগণের মধ্যে এখনো আশা আছে যে না, আমরা একটা নিরপেক্ষ জায়গায় গিয়ে লোককে ভোট দেওয়ার সুযোগ দিয়ে দিব, এইভাবে বলা। এবং অবশ্যই অবভিয়াসলি সেই সমস্ত অফিসার কিন্তু তার পরের দিনই পোস্টিং আউট হয়ে গেল ডিজিএফআই থেকে, এবং পরবর্তীতে তাদের 1-2 জন দেশ থেকে তাদেরকে পালায় যেতে বাধ্য করা হয় বা তারা যান বাঁচানোর জন্য পালায় যায়। তো জিনিসটা হলো কি, আওয়ামী লীগ সরকার আসলো এখন নির্বাচন, যেখানে একটা আনইভেন প্লেইং গ্রাউন্ডে, সেখানে বিএনপি এবং আওয়ামী লীগ জামাত কন্টেস্ট করার পরে আওয়ামী লীগ আসলো। আওয়ামী লীগ আসার পরে দেখেন এখন যেই জিনিসগুলা সেট করা হয়েছে আগে থেকে, তারা র বা ভারতীয় পক্ষ যাচ্ছে যে কোন কোন ভাবে কি করা হবে। 25শে যে জিনিসটা আমরা অনেকে খেয়াল করি না, 25শে ফেব্রুয়ারি যেই বর্বরচিত পিলখানার বিদ্রোহের নাম করে সেনা অফিসার এবং বাকি বিডিআর জওয়ানদেরকে হত্যা করা হয়, সেখানে যে অফিসার ছিল একটু খেয়াল করে পড়লে দেখবেন তাদের মধ্যে অনেকে ছিল যারা টাস্ক ফোর্স গুলার সাথে সংশ্লিষ্ট, যেটা হচ্ছে তখনকার বিভিন্ন চাঞ্চল্যকর জিনিসগুলা অথবা দুর্নীতি সেগুলো তদন্ত করতেছিল। আবার ওখানে কর্নেল গুলজার কিন্তু এক্স্যাক্টলি জানতেন যে এই কি নাটক শুরু হয়ে গেছে সেই 21শে আগস্ট বা 10 ট্রাক অস্ত্র মামলা নিয়ে। ওনার কিন্তু নলেজ ছিল, ভিতরের জিনিস উনি জানতেন যে টিএফআই র্যাবের আন্ডারে যেই ইন্টারোগেশন সেল, সেখানে কাকে কাকে আনা হচ্ছে, সেখান থেকে কাকে কাকে মুফতি আনন্দ বা কাকে কাকে ডিজিএফআই এর অফিসাররা বিভিন্ন সময় দিনে বেড়াতে তাদের গল্পর স্ক্রিপ্টটা ঠিক রাখার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, উনি জানতেন। হ্যাঁ, এই সেই মুফতি হান্নানকে নিয়ে যাচ্ছে। এবং দেখেন কিন্তু সেই অফিসারদেরকে কিন্তু জেনারেল মাহবুব হায়দার এমএস তার মাধ্যমে পোস্টিং করে বিডিআরে না হইলো। এবং যারা জানতেন যে এই র এবং হাসিনার চক্রান্তে যেই জিনিসগুলো সেট আপ করা হয়েছে, এবং যারা এই হাসিনা সরকার বা আওয়ামী লীগের দুর্নীতির ব্যাপারটা জানতেন, তারা কিন্তু তাদেরকে সেখানে প্রথম কাজ আওয়ামী লীগ 25শে ফেব্রুয়ারিতে করে ফেললো। 25শে ফেব্রুয়ারি করে ফেলার পরে তাদের কাছে এখন নেক্সট যে জিনিসগুলো আসলো যে ঠিক আছে, কাহার আকন্দ সিনে আসলো 25শে ফেব্রুয়ারি, একই সাথে কাহার আকন্দকে আবার এক করা হলো ওই ডিআইজি শফিকুল্লাহর সাথে গল্প দিয়ে যে ঠিক আছে এখন যেটা করো, আমরা একটা কাজ করছি, এই যে 21শে আগস্ট গ্রেনেড হামলা, দেন 10 ট্রাক অস্ত্র মামলা, এগুলাতে বিএনপি জামাত এবং এতদিন তো জঙ্গি যোগ হয়েছে, বিএনপি জামাতকে যোগ করো। বিএনপি জামাতকে কিভাবে আনা যাবে তার সাথে? ওকে, ডিজিএফ এনএসআই এর ডিজি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রহিম। মানে আমরা বলি না যে মাঝে মাঝে কিছু নক্ষত্রের মতন অফিসার আমাদের মধ্যে ছিল কিন্তু হারায় গেছে। জেনারেল কামরুজ্জামানের কথা আমি বলছিলাম, জেনারেল রহিম সেই ধরনের একজন অফিসার ছিলেন, প্রচন্ড রকমের পেশাদার, এবং একই সাথে যার শির দ্বারাটা সবসময় সোজা থাকতো আলহামদুলিল্লাহ।
ওনাকে জেনারেল সাদেক হাসান রুমি এই ধরনের, তারপরে তাদেরকে যখন আনা হইলো, জেনারেল রহিমকে তো তারা কোনোভাবে বাগে মানাইতেছে না। জেনারেল রহিমকে হাসিনা 1997 সালে বাধ্যতামূলক রিটায়ারমেন্টে পাঠাইছিল, এবং যেহেতু সে এগ্রি করেন, তাকে বলা হয়েছিল তুমি এই সুযোগ দাও, তোমাকে আমি পরে এমপি বানাবো, এই দিব। উনি বলছেন না, আমার কাজ যেটা, আমাকে রিটায়ারমেন্টে দিয়ে দেন। পরে বিএনপি জোট সরকার আসার পরে ওনার কিন্তু আবার উনি এনএসআই ডিরেক্টর হন চুক্তিভিত্তিক, প্রচন্ড রকমের একজন পরিকর্মা অফিসার, সত্যবাদী অফিসার। তাকে বাগ মানাতে পারতেছে না, বাকি সবাই ব্রেক করে যাচ্ছে। তাদেরকে বলা হয়েছে বিভিন্ন পুলিশ এবং অন্যান্য বেশ কয়েকজনকে রিমান্ডে নিয়ে আসলো, কে সেই ডিআইজি নিয়ে আসলো পুলিশে। তো কাহার অ্যাকাউন্টের মধ্যে আছে, কাহার অ্যাকাউন্ট, সেই অনুযায়ী আবার প্লট বানাচ্ছে। তো জেনারেল রহিম যখন এগ্রি করলেন না, বাকিদের কাছ থেকে স্টেটমেন্ট নিয়ে এবং মুফতি হান্নানকে দিয়ে একটা সেকেন্ড একটা স্টেটমেন্ট নিয়ে, যেখানে মুফতি হান্নান কখনোই কেউ রাজনৈতিক কোনো নেতৃত্বের কথা বলেন নাই, সেকেন্ড স্টেটমেন্ট নিয়ে সেখানে জনাব তারেক রহমান, জনাব মুজাহিদ, দেন অন্যান্য বিএনপি নেতা, তাদেরকে অ্যাড করা হলো সেটার মধ্যে। যে আব্দুল সালাম পিন্টুর কথা আমরা জানি যে পরে কিভাবে তাকে অ্যাড করা হয়, দেন হারিস চৌধুরীকে অ্যাড করা হয়। এই সমস্ত জিনিসগুলোতে এক এক করে এদের সবাইকে অ্যাড করে তারা একটা তদন্তর নাম করে তাদের যে আসল উদ্দেশ্য সেটা তারা শুরু করে দিল। এখন এই জায়গাটাতে ব্রিগেডিয়ার জেনারেল রহিম উনি কিন্তু পরবর্তী, এবং আমরা জানি এই তদন্তের মাধ্যমে এখন, হ্যাঁ, আমরা একটা ভিডিও দেখি এক সময় বাজারে ছাড়া হইলো যে মুফতি হান্নান স্টেটমেন্ট দিয়েছে, সে শুধু যে 164 দিছে জনাব তারেক রহমান, দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব বাবর এবং জনাব মুজাহিদ, এদের সবাইকে অ্যাড করে শুধু তাই না, সেইটার পরে, হ্যাঁ, তো এইটার পরে তারা করলো কি, তারা একটা প্রেস কনফারেন্সের আয়োজন করলো, এবং সেই ভিডিওটা যদি আপনারা কেউ আবার দেখেন, সেটা অনলাইনে এখনো আছে, মুফতি হান্নানের সেই ভিডিও 21 আগস্টের উপরে, যেটাতে দেখবেন সে কথা বলতেছে সাংবাদিকদের সাথে, বাট একটু পর পর পাশ থেকে পুলিশের সেই ডিআইজি সে এবং ডিজিএফ এর আরেকজন অফিসার তাকে বলতেছে না না এইটা না, না আপনার কথা বলেন, আপনার কথা বলেন, তাকে গাইড করে দিতেছে, এবং একটু পর পর মুফতি হান্নানের গলা শুকায় আসতেছে, কারণ সে কিভাবে, তাকে তো পিটাই বছরের পর বছর ধরে পিটাই সেই জিনিসগুলো শেখানো হয়েছে, না তোমাকে এইটা বলতে হবে, এইটা বলতে হবে। তারেক রহমানের বাসায় মিটিং হয়েছে, হাওয়া ভবনে মিটিং হয়েছে, হাওয়া ভবনে নিয়ে যাওয়া হয়েছিল। এর মধ্যে আবার অবশ্যই খুব দুঃখজনক, আমাদের আমি বলি যে আমাদের আর্মি জেনারেল অন্য সময় কিন্তু খুব আপরাইট, এবং আপরাইট থাকার মধ্যে দোষের কিছু নেই, বড় জোর কি চাকরি চলে যাবে বা আমাকে পোস্টিং আউট করে দেওয়া হবে, এর বেশি তো কিছু না। যদি আমি, বাট জেনারেল সাদেক হাসান রুমি উনি বললেন কি যে না, হ্যাঁ হাওয়া ভবনে এর আগে এসেছিল 21 আগস্ট গ্রেনেড হামলার আগে, এবং বললেন যে আমি কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বলছিলাম এটা তদন্ত ঠিক মতো করবার জন্য, উনি শুনেন নাই। মানে আপনি কতটুকু ভয় আপনার আছে, বা সেই ভয়টার কি দরকার ছিল? বাকি যে অফিসার, আপনি তাকায় দেখেন না কেন ব্রিগেডিয়ার জেনারেল রহিমের দিকে, যার পরিবার এখন অলমোস্ট না খাওয়ার জায়গায় আছে, রিক্ত অবস্থায় আছে, বাট তারা তো অনেক সম্মানের জায়গায় আছে, আমরা তো তাদের সবাইকে সালাম দিই সবসময়। বাট আপনি মেজর জেনারেল রুমি, সাদেক হাসান রুমি, দুইজন রুমি আছেন, সাদেক হাসান রুমি যিনি ডিজিএফ ছিলেন, তিনি অত্যন্ত ন্যাক্কারজনক একটা কাজ করলেন, যে এই আওয়ামী লীগ সরকারের হয়ে উনি একটা অসত্য জিনিস, প্রচন্ড মিথ্যা, এবং সেটা মিথ্যা মন না যে না ঠিক আছে আমি চকলেট খাই নাই, নিরপরাধ লোকজনকে যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন না, জনাব তারেক রহমান, জনাব বাবর, মুজাহিদ, জনাব পিন্টু, তাদেরকে জড়াই উনি বললেন যে না ঠিক আছে, হ্যাঁ তাদের সাথে দেখা করছে একটা মিটিং এ। এবং মুফতি হান্নানের যেই বিবৃতি, যেটা ভিডিওটা আমি যেটার কথা বলছিলাম, সেখানে আমরা দেখলে পরে পরিষ্কার বুঝতে পাই, জি জি উনি ছিলেন। তো আমরা সেখানে সেই ভিডিওটা যখন আমরা দেখি, তখন দেখি যে গলা শুকাই যাচ্ছে মুফতি হান্নান, এবং সে চাচ্ছে না কোনোভাবে এই কথাগুলো বলবার জন্য, বাট পাশ থেকে বলে যাচ্ছে সেটা। এরপরে এটার পরে কিন্তু মুফতি হান্নানের যখন মৃত্যুদণ্ড হয়, সে 2021 সালে, বলছেন 2017 সালে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সম্ভবত, সে কিন্তু জেলে থাকা অবস্থায়, দেখেন এই আওয়ামী লীগের স্বৈরাচারী পতিতা হাসিনার আওয়ামী লীগ তখন পাওয়ারে, সে অবস্থায় জেলে থাকতে সে কিন্তু একটা রিট্রাকশন রিকোয়েস্ট করে আদালতের কাছে, এইটা না আর একটা আছে মনে হয়, এটা জি রিট্রাকশন রিকোয়েস্ট করে, যেখানে সে বলে যে মোটা দাগে যদি আমি বলি, সে বলে যে এটা হচ্ছে ওই কুড়িলেটটার, যে আমি যদি মনে হয় আমি আপনাকে শেয়ার করে দেখাতে পারি, আমি কি শেয়ার করব?
জি প্লিজ আপনি একটু শেয়ার করেন তো। আমার পুরো স্ক্রিনে হয়তো চলে আসবে, বাট ইটস ওকে, আমি তারপরে শেয়ার করে দেখাতে এটা তো বোধহয় আপনি আমাকে পাঠিয়েছিলেন বোধহয়, না? জি 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 জি, আমি আপনাকে, আচ্ছা, আমি আমি আমার মেইল থেকে আমি দিচ্ছি, দেখাচ্ছি। জি আপনি আমাকে একটু আপনার মেল থেকে, আমি শেয়ার স্টপ করছি। ওকে, সেখানে সে স্পষ্ট বললো, সে আরজ করলো যে আমি মুফতি আব্দুল হান্নান, আমি এই এই জিনিসের সাথে জড়িত ছিলাম। সে অস্বীকার করে নাই এই বিভিন্ন ধরনের রমনা, গোপাল কোটালী পাড়ার বোমা বা অন্যান্য জিনিসের সাথে। কিন্তু 21শে আগস্টের গ্রেনেড হামলার সাথে যে জিনিসগুলো বলা হচ্ছে আমি ছিলাম না, এবং যাদের নাম বলা হচ্ছে সেগুলোর সাথে জি, এইটা হচ্ছে ওনার, কিন্তু ওনার হাতে লেখা এটা, এবং পরিষ্কারভাবে উনি বলছেন যে 21শে আগস্টের মামলার সাথে আমি জড়িত ছিলাম না, এবং বিএনপি চেয়ারপারসন, বিএনপি যেই নেতাদের কথা বলা হচ্ছে, জামাতে যেই নেতাদের কথা বলা হচ্ছে, তার সম্পূর্ণ বানোয়াট। আমাকে উনি বলছেন যে কে কে তাকে এই এই স্টেটমেন্ট লিখবার জন্য বা দ্বিতীয় স্টেটমেন্ট লিখবার জন্য বা ভিডিওতে মিথ্যা কথা বলবার জন্য তাকে বাধ্য করেছে। উনি এই সমস্ত কিছু কিন্তু, এটা এটা আপনি চাইলে পাবলিক করতে পারেন। এইটা হচ্ছে একটা দালিলিক প্রমাণ, যেটাতে উনি বলেছেন যে সেই হাসিনা সরকারের সময় সে আবেদন করেছে যে আমার সেই আগের যে স্বীকারোক্তি বলি জবরদস্তি, সেটা আমি প্রত্যাহার চাই, আমি চাই এইটার ভিত্তিতে হোক, যেখানে আমি বলছি যে এটা সম্পূর্ণ বানোয়াট এবং আমাকে জোর করে এইসব করা হয়েছে। দ্যাট ইজ আরাফ। কিন্তু মুফতি হান্নানকে বলা হয় যে আসল মূল আসামি, সেই যদি বলে, বাট আওয়ামী লীগ সরকার এটা কিন্তু কখনো কোনো কার্যকরী পদক্ষেপ নেন নাই, এবং সেগুলোকে তারা গায়েব করে দিছে, এবং তার ফাঁসি কার্যকর করছে। আর কি করছে ব্রিগেডিয়ার জেনারেল রহিম, জিনিসটা কতটা ন্যাক্কারজনক, যিনি কখনোই মাথা নত করেন নাই এবং বিএনপি বা জামাতের নেতাদেরকে মিথ্যাভাবে সেটাতে জড়ানোর তাতে সম্মতি দেন নাই। ওনাকে করলো কি, 2021 সালে যখন কোভিড হলো, জুলাই মাসের শেষে 29 তারিখে তাকে, যে তার কোভিড হয়েছে নাম করে তাকে হাসপাতালে ভর্তি করলো, কাশিমপুর কারাগার থেকে বের করে হাসপাতালে ভর্তি করলো। এবং এই যে পৈশাচিক খুনি হাসিনা, তার নির্দেশে 15ই আগস্ট, দিনটা খেয়াল করেন, 15ই আগস্ট 2021 সালে তার অক্সিজেন বন্ধ করে দিয়ে, মাস্ক বন্ধ করে দিয়ে তাকে সেখানে হত্যা করলো। আমরা জানি যে হাসিনা কতটা পৈশাচিক হতে পারে, কতটা বিকৃত মস্তিষ্ক একটা ক্র্যাকহেড। সে ফেন্সিডিল করতে, সেটা সবাই জানে। ক্র্যাকহেড সে 15ই আগস্ট সকালবেলায় আমাদের ব্রিগেডিয়ার জেনারেল রহিম, যিনি মাথা নত করেন নাই, এবং সে জানে যদি সে কখনো বের হয়ে যায় তাহলে সে সত্যি কথাটা বলে দিবে যে কিভাবে কিভাবে সবকিছু হয়েছে, তাকে মেরে ফেলতে হবে। তো সে 15ই আগস্ট 2021 সালে তাকে হত্যা করলো। সুতরাং আমি বলবো যে আল্লাহ কাছে প্রার্থনা যে ব্রিগেডিয়ার জেনারেল রহিমকে যেন উনি শহীদ হিসেবে কবুল করে নেন। তো এইভাবেই দেখেন যে হাসিনা সরকার আসার পরে আব্দুল কাহার আখন্দ, দেন পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডিজিএফআই এর কিছু কর্মকর্তা, তাদেরকে ব্যবহার করে তারা একটা ঘটনা, যে গ্রেনেড হামলা ভারতের পরিকল্পনায় এবং আওয়ামী লীগ আর কিছু সন্ত্রাসী দল, যাদেরকে আমরা বলি আন্ডারগ্রাউন্ড টেরোরিস্ট, ঢাকা শহরের বা বাংলাদেশে, তাদেরকে ব্যবহার করে যেটা করা হলো যে একটা সুইসাইডাল ড্রামা, আপনি ঠিকভাবে হেডিংটা দিয়েছেন, যেখানে সে জানে যে এটা বিপজ্জনক একটা খেলা, বাট কেন খেলাটা দরকার, যাতে বিএনপি জামাতকে আউট করে দিতে পারে, পৃথিবীর বহির্বিশ্ব জানবে যে তারা কত খারাপ, আর আওয়ামী লীগ কত বড় একটা ভিকটিম, কত বড় যন্ত্রণা সহ্য করতেছে, সেটা দেখানোর জন্য সে করলো। সাকসেসফুল হলো। 2008 সালে জেনারেল মাসুদের সহায়তায়, জেনারেল তারেক সিদ্দিকীর সহায়তায় গাদ্দারি করলেন। সরি স্যার, আমি অনেক সময় আমাকে কমপ্লেন করেন যে আমি বিভিন্ন জেনারেলের সম্পর্কে বলি। স্যার, মানে জিনিস সেটা হচ্ছে, আমি যখন একটা যে কোনো অফিসার, আমার সিনিয়র জুনিয়র, তার কথা তৃতীয় বাক্যে বলবো, আমি তার র্যাঙ্ক ধরে শুধু বলবো। আমি তার সাথে যখন কথা বলবো তখন তাকে স্যার বলবো, বা যেভাবেই বলি আমি। এটাই কিন্তু আসল আর্মির কাস্টম। আমরা কাউকে ওইখানে বলবো যে রুমি স্যার, আমি বলবো না, বলবো জেনারেল রুমি। তো ওনার, এবং বিএমএ তে কিন্তু বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আমাদের প্রথম দিন শেখানো হয়, আমার থেকে একদিন যে সিনিয়র, সে যদি আমাকে বলে যে ওই মলমূত্র সহ ড্রেনের পানি সেটা খাইতে হবে, সেটাও খাই, সেটা দিয়ে শুরু হয় কিন্তু আমাদের ট্রেনিং। সুতরাং আমাদের সিনিয়রকে আমরা অত্যন্ত সম্মান করি। আমার কথাবার্তায় হয়তো মনে হতে পারে কারা আমি অসম্মান করছি, না, বাট তাকে তো সেই সম্মানের যোগ্যতার জায়গা থাকতে হবে। আমি যদি এখন আমার প্রাণ বাঁচানোর জন্য অথবা আমার সুবিধা পাওয়ার জন্য আমি একটা ঘটনা, যেটা একটা ষড়যন্ত্র ছিল আওয়ামী লীগের দ্বারাই, ইন্ডিয়ার দ্বারা, তারা নিজেরাই করছে একটা নাটক, সেটাতে আমি দোষ চাপাবো কেন? যারা করে নাই সেটার সাথে ইনভলভ ছিল বিএনপি জামাত এবং অন্যান্যদের উপরে, ডিজিএফআই এর উপরে, এনএসআই এর উপরে, কেন
কেন দোষটা পাবো? আপনি যদি সেটাতে সম্মতি দেন, আমি তো আপনাকে স্যার বলবো না, আমি তো আপনার কথা বলবোই, বাট বাকি আমার যে জুনিয়র অফিসারের জন্য আমার সম্মান থাকবে, আপনার জন্য থাকবে না। সো দ্যাট ইজ অল দ্যাট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। এখন আমি একটা জায়গায় একটু ফেরত যাই, যদি আপনি অ্যালাউ করেন, যে আমি কিভাবে এই জিনিসগুলোতে ইন্ডিয়া অস্ত্র সরবরাহ করতেছে বা এগুলো সেগুলোতে এইভাবে নিশ্চিত কিভাবে হচ্ছি। জি 2023 সালে ইন্ডিয়ান যে আর্মির যে ইন্টেলিজেন্স, সেটার যে মেজর জেনারেল, ডেপুটি ডাইরেক্টর জেনারেল জি গগনজিৎ সিং, এই উনি যে মানে ওনার মাথায় কতটুকু বুদ্ধি ছিল বা না ছিল আমি জানি না, সে দেখেন সে কিভাবে হেডিংটা আছে, তারিকুল স্ট্রিং ফর 10 ট্রাক আর্মস হল। সে বলতেছে এটার মূল চাবিকাঠি নাড়ছেন জনাব তারেক সিদ্দিকী, সরি জনাব তারেক রহমান। সে বলতেছে ইন্ডিয়ান জেনারেল ইন্টেলিজেন্সের। এখন সে যখন জিনিসটা বলতেছে, এটা তো ইন্ডিয়ান বুদ্ধি আর কত দূর যাবে। তো তারা সে বলতে বলতে বলে ফেলছে, তার ওটা যদি আপনি পুরোপুরি পড়েন, নেক্সট পেজে আছে, আপনি যদি কাইন্ডলি এটা দেখান, সে সেখানে বলছে কি যে আমরা সবসময় কত ধরনের অস্ত্র যায় না যায় বাংলাদেশের ভিতর থেকে বিভিন্ন বর্ডার এলাকায় বিভিন্ন গোষ্ঠীর কাছে, সেটা কোথা থেকে আসতেছে কোথায় যাচ্ছে সেটা আমরা সবসময় খেয়াল রাখি। মানে তোমরা যদি এতই খেয়াল রাখো, আমাদের লোকে কেন খেয়াল রাখতে পারতেছে না? তোমরা কিভাবে খেয়াল রাখতেছো কোথা থেকে আসে কোথায় যাচ্ছে? এবং তোমরা হঠাৎ করে বলে ফেলছো, ভুল করে সে বলে ফেলছে যে বিভিন্ন ভারতের বিভিন্ন অঞ্চলের বিদ্রোহীদের কাছে সেটা যায়। আসলে কি সেই বিদ্রোহীরা হচ্ছে ভারত যে সমস্ত বিদ্রোহীদেরকে আশ্রয় দেয়, চীন, মায়ানমার, তাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহারের জন্য, তাদের কাছে তারা সেই অস্ত্রগুলোকে পাঠায় এবং মাঝখানে ট্রাকগুলো যাওয়ার পথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অস্ত্র রেখে যায়। এটা কিন্তু এটা মোটামুটি সবাই জানে বুঝে। আর সে বলে ফেলতেছে যে পুলিশকে আমরা তখন, আমার লোক তখন জানাই দিল চট্টগ্রামের পুলিশকে যে এই অস্ত্র নামানো হচ্ছে, তোমরা ধরো। এখন সে কিন্তু স্বীকার করে নিল যে বাংলাদেশে তাদের যে অপারেটিভ, তারা কিভাবে পুলিশ থেকে শুরু করে সব জায়গায় তারা তাদের থাবা বিস্তার করে রাখছে এবং চাইলেই তারা যে কোনো ভাবে যে কোনো কিছু করতে পারে, সেটা সে স্বীকার করে নিল। 2 নাম্বার, একটা বোকাও কিন্তু বুঝতে পারবে, সত্যি যদি ডিজিএফআই বা এনএসআই সেই অস্ত্রগুলা এনে বিচ্ছিন্নতা, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কাছে দেয়, তারা কি অতটুকু প্রোটেকশন নিবে না যে সে পুলিশের 2 জন এসআই দাঁড়ায় সেখান থেকে সে অস্ত্র জব্দ করে ফেললো? ডিজিএফআই তো একটা লোককেও ট্রান্সফার করার সময় অতটুকু সতর্কতা নেয়, কেউ জানতেও পারে না, আপনার চোখের সামনে থেকে হবে, আপনি বুঝতে পারবেন না। তো সেখানে 10 ট্রাক অস্ত্র ধরে ফেললো 2 জন এসআই, তো তারাই কিন্তু এখানে স্বীকার করতেছে যে আমরা এটা ধরাই দিছি। তাহলে তুমি যদি ধরাই দিচ্ছ, তুমি বাংলাদেশের সরকারকে বলো না কেন? সরকার টু সরকার কেন ফোনে কথা বলে না যে এমন কিছু হচ্ছে, ইন্টারভিউ তুমি পুলিশ লাগায় তুমি ধরাই দিলা, এবং কোথায় কোথায় তোমাদের লোক আছে সে সেই ভুল করে বিবৃতি সব বলে ফেলছে। তো এগুলা হচ্ছে কি সফট লুপ হোলস, যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা জানি এবং দেখতে পাই আমাদের যেই ধারণাগুলো আছে যে ভারত কিভাবে সন্ত্রাসী জঙ্গি, বা যদি তারা বলে ইসলামী জঙ্গি, সেটাও তারা কিভাবে লালন করে এবং সময় সময় তারা পাকিস্তানে ঢুকায় দেয়, বাংলাদেশের বর্ডার থেকে ঢুকায় দেয় দুষ্টামি করবার জন্য। আমরা জানি সেই জিনিসগুলো। তো মোটা কথা, আমি চাইলে হয়তো বিভিন্ন নাম এখানে মেনশন করতে পারতাম, বাট নাম মেনশন না করে বলছি, আপনারা সবাই যারা, অবশ্যই আমি জানি আপনাদের বুদ্ধি বিবেক আওয়ামী লীগ সব খেয়ে ফেলে নাই এই 15-16 বছরে। আমরা জানতে এবং বুঝতে চেষ্টা করি যে 21শে আগস্টের গ্রেনেড হামলা বা 10টা অস্ত্র যে বলার কথা বলা হয়, সেগুলো অ্যাকচুয়ালি ভারতের রড প্ল্যান্টেড জিনিস। ভারতের রড দরকার ছিল বিএনপি জামাত যাতে জোট হিসেবে থাকতে না পারে সেটা নিশ্চিত করা, এবং একই সাথে নিশ্চিত করা আওয়ামী লীগ যাতে পরবর্তীতে ক্ষমতায় আসতে পারে সেই নিশ্চিত করার জায়গা থেকে তারা এই জিনিসটা বাংলাদেশের কিছু সন্ত্রাসী দল বা কোনো কিছু না, স্ট্রিট লেভেল, আন্ডারগ্রাউন্ড লেভেলের সন্ত্রাসীদেরকে দিয়ে করায়, এবং গাইডেন্সে ছিল আওয়ামী লীগের কিছু লোক, যেটা ইভেন শেখ হাসিনা পর্যন্ত জানতো, আওয়ামী লীগের মধ্যম সারির অনেক নেতা জানতো। সে অবস্থায় করানো হয়, বাট সেই উদরপিণ্ড বুধর ঘাড়ে দিয়ে এতদিন পর্যন্ত বাকিদেরকে, বিএনপি, জামাত এবং ডিজিএফআই, এনএসআই ব্রাইট অফিসারদেরকে ইমপ্লিকেট করা হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন তো মারা গেলেন, মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করা হয়েছে। তো সেই জিনিসগুলো আমি আশা করি, আমি যেহেতু এখনো ইনফ্যাক্ট তদন্তাধীন আছে একটা অ্যাপিল, আমরা কিন্তু, আমি আদালতকে ইনফ্লুয়েন্স করার জন্য বলছি না, আমি জনগণের কাছে বলতেছি, জনগণ জানুক, আদালত আদালতের সিদ্ধান্ত নেবে, আমাদের জনগণের জানা উচিত। সুমন ভাই, আমরা এই বিষয়টা নিয়ে, আমি তো বললাম যে আমি এর আগেও 2টো অনুষ্ঠান করেছি, যে বিস্তারিত তথ্য প্রমাণ সহ যে আসলে কিভাবে 21শে আগস্টের ঘটনাটা ঘটেছিল। এটি হচ্ছে প্রাথমিক অবজারভেশন। আপনি অনেক ইনডেপথ বিষয় নিয়ে কথা বললেন, এবং আপনি কি আমাকে বলতে পারেন যে ইন্ডিয়ায় সেই বৈঠকে বা আওয়ামী লীগের কোন কোন নেতা এটার সঙ্গে ইনভলভ ছিল, তাদের নাম কি আপনি পেয়েছেন? আমি নাম পেয়েছি। আওয়ামী লীগের ইনফ্যাক্ট একজন হচ্ছেন নানক ছিল উপস্থিত, আরেকজন ছিল যে অ্যাকচুয়ালি রড হয়ে সবসময় কাজ করে, চশমা পরা, আমি কিছুদিন আগে দেখাছিলাম আপনাকে, যার সাথে শেখ হাসিনার সম্পর্কের একটা ব্যাপার নিয়ে কথা আছে,
মৃণাল কান্তি দাস, মৃণাল কান্তি রয় ছিল। দেন আরেকজন ছিল, সে হচ্ছে মায়া মোফাজ্জল হোসেন চৌধুরী। এই তিনজন তারা ছিল। ইনফ্যাক্ট মিটিং হয়েছিল বেশ কয়েকটা মিটিং এর মধ্যে একটা মিটিং এ তারা ছিল, বাকি মিটিং গুলাতে তাদের ইন্ট্রোডিউস করে দেওয়ার পরে যে সন্ত্রাসী তারা নিজেদের মধ্যে মিটিং গুলো করে নেয়। আমি বললে আরেকজনের কথা বলতে পারি, সেই কলকাতা সেই সময় মিটিং এ ছিল জোসেফ, সে ছিল আমাদের জেনারেল আজিজের ভাই। সে মিটিং এ সে ছিল। এর বাদে অন্য যে সন্ত্রাসী আছে, কাউকে নাম বলে আমি মহান করতে চাই না, তারা সবাই সেটার মধ্যে ছিল, সেই মিটিং গুলাতে তারা ছিল। এখন সবাই সশরীরে সেখানে ইনভলভ হতে পারে নাই, কিছু কিছু লোকে গ্রাউন্ডের লোকদেরকে তারা করেছে। এবং যেহেতু জিনিসটা অ্যাকচুয়ালি র তত্ত্বাবধানে হয়েছে, এক্সপেকটেশন থেকে শুরু করে তারা কোথায় কিভাবে পালাবে সমস্ত কিছু ওই মিটিং গুলাতে ঠিক করে দিত। আর বিএনপি তো ইনফ্যাক্ট আপনার এই তদন্তটা শেষ করতে পারে নাই। বিএনপির প্রাথমিক রিপোর্টের পরপরই আসলে বিএনপি যখন একটা কমিটি করে দিয়েছিল, ন্যাশনাল কমিটি, যেটা তদন্তের রিপোর্ট গুলো পর্যালোচনার জন্য, তার আগেই কিন্তু বিএনপি সরকার ক্ষমতা থেকে বিদায় নেয় এবং 111 চলে আসে। বাকিটা 111 সরকারি চাক করার, বাকিটা 111। এবং এটা মনে রাখতে হবে, বিএনপি চাইলেও কিন্তু আওয়ামী লীগ কখনো চাইতো না বা ঠেকাই দিত যে এই তদন্ত যাতে কখনো সম্পূর্ণ না হয়, বিকজ তাদের প্ল্যান অন্যভাবে ছিল। জেনারেল মাসুদের সাথে মিলে যে 111 আসবে এবং তারপরে সেই জিনিসটাকে নিয়ে তারা কিভাবে কন্টিনিউ করে 15 বছর 30 বছর 50 বছর ধরে দেশ শাসন করে দিয়ে যাবে, বিকজ বাইদেন তারা বিএনপির লিডারশিপ, জামাতের লিডারশিপকে সহায় দিবে এবং দেশের মধ্যে বিদেশে বিএনপি জামাতকে সন্ত্রাসী হিসেবে। না ধরেন হচ্ছে, আমি ওই যে আওয়ামী লীগের আমলেই তো বেশ কিছু ঘটনা ঘটলো না, যে রমনা পট্টমূল তো আওয়ামী লীগের আমলে, জি রমনা পট্টমূল উদিচি সবই তো আওয়ামী লীগের আমলে। এবং রমনা পট্টমূলের এই বোমা বিস্ফোরণের বোধহয় ঘন্টা দুয়েক পরে আমি স্পটে কিছু ইন্টারভিউ করছিলাম আওয়ামী লীগের নেতাদের, এবং সবার একই কথা, বিএনপি জামাত করছে। মানে একটা ঘটনা ঘটলো, মানে 1-2 ঘন্টা গেল, পুলিশও এখনো ঠিক মতো এটা ইনভেস্টিগেশন শুরু করে নাই। প্রথম বক্তব্য হচ্ছে এটা বিএনপি জামাতের কাজ, উদিচি বিএনপি জামাতের কাজ, সিপিবি বিএনপি জামাতের কাজ, নারায়ণগঞ্জের ঘটনা বিএনপি জামাতের কাজ। অর্থাৎ তারা দুইটা দলকে ভয়ঙ্কর ভাবে পোর্ট্রেট করে গেছে কন্টিনিউ। এবং শেখ হাসিনা যে প্রতিহিংসার যে ভয়াবহ রূপ, এবং শেখ হাসিনা কতটুকু নৃশংস হতে পারে। আমি একটা ভিডিও আছে আমাদের এখানে, গ্রেনেড হামলার পরে শেখ হাসিনার একটা মানে বক্তব্য, আমি একটু দেখাই দর্শকদের জন্য। এত মানুষ মারা গেছে, এত অসহায় মারা গেছে, এত নেতা মারা গেছে, আজকে আবির রহমান মারা গেলেন, তার পরিবার সকলে তো হারিয়েছে, আমি তো সব হারিয়েছি। আজকে এতজন মানুষ জীবন হারালো, এত কর্মীরা আমার পঙ্গু হয়ে থাকবে, মেয়েরা পঙ্গু হয়ে থাকবে, এর কি কোনো বিচার হবে না? মানে নাটক কম করে প্রিয় একটা ইয়ে বেঁধেছিল না, দেখেন তখন তার নাকের পানি ঝাড়ার যে কান্নার, কুমিরের কান্নার যে নাক দিয়ে পানি পড়ে, সেইটা তখন কোথায় শুরু হয় নাই। বাট অ্যাকচুয়ালি কনক ভাই, এইটাই কি তাদের কাছে মানে ইন্ডিয়ার থেকে বানানো একটা ট্যাবলেট ছিল, যে যা কিছুই হবে সবসময় বলবা মুখের উদ্দেশ্যে নিয়ে বিএনপি জামাত, ইসলামিক জঙ্গি বিএনপি জামাত, এইভাবে কথাগুলো বলা। কারণ তারা জানতো ইন্ডিয়ার যে বাংলাদেশকে শাসন করা বা এই অঞ্চলকে শাসন করার জন্য পশ্চিমা থেকে যে ম্যান্ডেট বা নেয়া, সেটার জাস্টিফিকেশনের জন্য তাদেরকে তো দরকার সেটা। দিস ভেরি স্যাড। আপনি আপনার কথায় বলছিলেন যে শেখ হাসিনা পুরোপুরি জানতো না, কিন্তু আমি তো আপনি জানেন যে 9 মাস আমি জেলে ছিলাম রাষ্ট্রদ্রোহের মামলায়। ওই সময় জেলের ভেতরে কয়েকটা সোর্স, মানে আওয়ামী লীগেরই কয়েকটা সোর্স আমাকে কনফার্ম করছে যে না, এটার সাথে আপনার মানে শেখ হাসিনা সবই জানতো এবং সে জেনে বুঝেই এটি করেছে। এবং আরেকটি তথ্য যোগ করি যে আইভি রহমানের বিষয়ে আপনি যেটি বললেন, যে মানে এটা ওইখানকার উপস্থিত অনেকে বলেছেন যে শেখ হাসিনা কখনোই ডাকেন না, কিন্তু ওই দিন আইভি রহমানকে তিনি কয়েকবারই খবর পাঠিয়েছেন যে ট্রাকের উপরে আসতে, কারণ ট্রাকটা ছিল হচ্ছে সেফ জোন তার হিসাব মতো আর কি, ট্রাকে থাকলে কেউ মারা যাবে না, এরকম একটা বিষয় ছিল। যার ফলে আইভি রহমানকে ডেকেছিলেন 2-3 বার, আইভি রহমান আসেন নাই। তো আপনি আপনার কথায় বলছিলেন যে তদন্ত হবে, আপনি আশা করেন, আসলে কি তদন্ত হবে? এই সরকার ক্ষমতা আসার পরে প্রায় 3.5 মাস, আপনি যদি দেখেন যে বিডিআর হত্যাকাণ্ডের কোন তদন্তের মানে ওপেনিংও দেখছি না আমরা আর কি। মানে যেটা ভাবছি, আমাদের উপদেষ্টা বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে তারা ভাবছেন কিন্তু এটা সময় লাগবে, বা এরকম কি একটা তিনি বলেছেন। লেটেস্ট যেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর উনি চাচ্ছেন, বাট ওনার কাছে যেই প্যারাডাইমটা প্রেজেন্ট করা হচ্ছে যে না, অন্য আরো অনেক কিছু আছে, গুরুত্বপূর্ণ আছে, বিশেষ করে জুলাই আগস্ট এবং তার আগে গুম খুন, সেই জিনিসগুলো আমি অবশ্যই মনে করি গুম খুন যেগুলো হয়েছে, জুলাই আগস্ট হত্যাকাণ্ড, সেগুলোর অবশ্যই বিচার হতে এবং এখনই করতে হবে। বাট বিডিআর বা পিলখানা হত্যাকাণ্ডটা এখন করা দরকার এই কারণে যে দেখেন, এটা শুধু সেনা অফিসার হত্যাকাণ্ড সেটা না, এই যে বিচারের নামে প্রহসন,
তার মাধ্যমে যে হাজার হাজার নিরাপরাধ বিডিআর সৈনিককে সেখানে জেলের মধ্যে পুরে রাখা হয়েছে, মিথ্যা শাস্তি দিয়ে রাখা হয়েছে, এই সেই কাহারাকন এবং হাসিনার মাধ্যমে। সেটার কারণেই তো আরো বিচারটা খুব জরুরি, যে তারা কতদিন আর সাফার করবে তার আরেকজনের এবং হাসিনার লেখা স্ক্রিপ্টের চরিত্র হয়ে বন্দী থাকতে হবে তাদেরকে। সুতরাং এটার ম্যাগনিটিউডটা কিন্তু ডিফারেন্ট, যে হত্যাকাণ্ডের বিচার তার সাথে যদি সেটা সঠিক হয়, তাহলে কিন্তু তখন আপনি এই নিরাপরাধ লোকদেরকে হাজার হাজার যারা জেলে পড়তেছে তাদেরকে আপনি বের করে আনতে পারবেন। সেই কারণে আমি বলি এটার ইম্পর্টেন্সটা এখানে এখনই করা উচিত। তবে আমি বিশ্বাস করি যে এইটার বিচার হবে, বিকজ আমি আস্থা পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো একটু সময় নিচ্ছে, বাট করবে। তা না হলে যে নির্বাচিত সরকার আসবে, তার আমরা যদি 16 বছর অপেক্ষা করতে পারি এই হাসিনার এত কষ্টের মধ্যে, আমরা কি আর একটু অপেক্ষা করতে পারবো না? সবকিছু বিচার 21 আগস্ট 10 ট্রাক বিডিআর হত্যাকাণ্ড সবকিছু ইনশাল্লাহ বিচার হবে। ধরেন মানে পয়েন্টটা কোথায়, যে নির্বাচিত সরকার আসলে সমস্যাটা কি হবে? ধরেন জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, নাটের গুরু, সে ধরেন বেগম খালেদা জিয়ার ভাইরা ভাই, আর সে এসে ধরেন আত্মীয় স্বজন ধরে কান্নাকাটি করে বললো যে আসলে আমি তো আপনার চাই নাই, আমার এমনি এমনি বলছিল, আমি এমনি করছি, আমার আপনি মাফ করে দেন। তো অনেকেই ক্রিমিনালরা কিন্তু, আমি এতটুকু বলতে পারি, সবসময় 3-4টা লেয়ার মেনটেন করে। এরা চাইলেও যারা এই ধরনের খারাপ কাজ করছে, আমার প্রথম কথা, আমি বিশ্বাস করি না তারা মাফ পাবে পারিবারিক পরিচয় বা ঘনিষ্ঠতা দিয়ে। বাট সেই ধরনের পরিস্থিতি হলে বাংলাদেশের লোকজন তাদেরকে জ্যান্ত পুঁতে ফেলবে। আমি বলে রাখলাম, অনেক কিছু জিনিস সহ্য করা যায়, কিছু জিনিস সহ্যের বাইরে। সেই সহ্যের বাইরের জিনিসগুলো তারা করছেন। এই নানক, মির্জা আজম, তারা করছে, হাসিনা করছে। তাদেরকে মনে করেন না, হাসিনার 9টা কেন, আমার মনে হয় 90টা যান যত খারাপ কাজ করছে, সেই বাংলাদেশের মানুষ তাকে সামনে পেলে কি করবে? কাউকে তো বলে দিতে হবে না কি করতে হয়। তবে সুমন ভাই, নানক, আজম এরা যদি আসলেই যদি দেশ থেকে পালায় যেয়ে থাকে এবং সেখানে যদি আর্মি বা পুলিশ তাদেরকে হেল্প করে থাকে, যারা হেল্প করছে তাদেরকে আসলে বের করে এনে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কারণ যারা বিডিআর হত্যাকাণ্ডের মতো একটা ভয়ঙ্কর ঘটনার সঙ্গে মূল প্ল্যানার জড়িত, সরাসরি জড়িত, যারা মানে হাসিনার যত অপকর্মের মানে মূল জায়গায় কিন্তু এরা ছিলই। কিন্তু তো এদের ব্যাপারে যারা ভালোবাসা দেখিয়েছে বা যাদেরকে সহায়তা করেছে, আমি মনে করি তারাও সমান অপরাধী। কারণ বিচার থেকে তাদেরকে স্কেপ করতে সহায়তা করা, আমি এখনো জানি না তারা আছেন নাকি পালিয়ে গেছেন কারো সহায়তায়। আমি বাট যদি থাকে বা তাদের ব্যাপারে কিন্তু ধরার চেষ্টা করা উচিত আর কি। ধরার চেষ্টা এই জায়গায় একটু বলি, আমি বেশ কয়েকবার আমার প্রতিটা অনুষ্ঠানে র্যাবের 2জন কর্মকর্তা স্পেসিফিক, যারা ইলিয়াস আলী এমপি, তার গুম, এবং আমি খুন কথাটা বলবো না, গুম পর্যন্ত আমি জানি সেটা বলি, সেটার সাথে জড়িত, সরাসরি জিয়াউল হাসানের সাথে জড়িত। সেই হচ্ছে তদানীন্তন লেফটেন্যান্ট কর্নেল রাশেদ, পরবর্তীতে ব্রিগেডিয়ার জেনারেল রাশেদ, এবং বর্তমান কর্নেল ইমরান ইবনে রৌফ। তাদের কথা আমি বারবার বলছি যে এই ধরনের লোকজন যারা শুধু একটা না, বিভিন্ন ধরনের গুম খুনের সাথে, যত চাঞ্চল্যকর সবকিছুর সাথে তারা সরাসরি জড়িত, তাদেরকে বারবার আমি বলছিলাম যে তাদেরকে আইনের আওতায় আনা হোক। আনফরচুনেটলি এত কথা কেউ শুনতে পাচ্ছে না। কি হলো, আপনারা কি জানেন ব্রিগেডিয়ার জেনারেল রাশেদ সে গতকালকে পালায় গেছে, সে এবং ফ্লাইটে করে পালায় গেছে। কিভাবে সেটা সম্ভব? এই প্রশ্ন আমি করতে চাই। তার মানে কি, আপনারা গণতন্ত্র দিচ্ছেন, এমন একটা গণতন্ত্র আর পরিবেশ আমাদের 24-এ এই বিপ্লবের পরে আপনারা আমাদেরকে বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা দিচ্ছেন। আপনি, আমি, জনগণ কথা বলে যাচ্ছে, বাট আপনারা পণ করছেন, আপনারা কথা শুনবেন না। গণতন্ত্রের আমাদের অধিকার কথা বলার, আপনারা বলতেছেন আপনাদের অধিকার আছে, আমাদের কোনো কথা আপনারা শুনবেন না। দ্যাট ইজ আ সিচুয়েশন। তো করে ভাই, দিস ইজ ফ্রাস্ট্রেটিং, বাট মানে এটা হচ্ছে রিয়েলিটি, যে বিচার আমরা চাচ্ছি, আশা করি এটা বিচার হবে। তো সেই জায়গাটাতে আমি আশা করব যারা এই ধরনের গুম খুন বা এই ধরনের বিভিন্ন সুইসাইডাল ড্রামা তৈরি করেছেন, তাদের ব্যাপারে অবশ্যই আইনানুগ ব্যবস্থা হবে। আপনার কথা আসছে না কনক ভাই, আপনি মিউটে। আমরা তো আইনের বাইরে তো কিছুই চাই না, আইনের মধ্যেই চাই। কিন্তু ধরেন এই রাশিদ, সে আপনার উপর টর্চার করেছে, সে ইমরান ইবনে রৌফ, রাশেদ ইবনে রৌফ। তো এই যে জায়গাগুলো আর কি, এই জায়গাগুলো যারা সহায়তা করছেন, আমার মনে হয় যে তারাও খুবই অন্যায় কাজ করছেন এবং তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। এবং ধরেন যে মানে পৃথিবী যে বিচার যে হয়, দেখেন আমি একটা ভিডিও দেখে খুব অবাক হই নাই, মানে ধরেন যে আমার কাছে খুব লাগছে যে আমি দেখা, ইতিমধ্যে অনেকে দেখছেন কি দুর্দান্ত প্রতাপশালী জেনারেল, তাই না, জিয়াউল হাসান। হ্যাঁ, দেখেন সে হাত মারার চেষ্টা করতেছে, পুলিশ তাকে কিভাবে নিয়ে যাচ্ছে। এই কয়দিন আগের ঘটনা, মানে দৃশ্যপট তো খুব বেশি দিন আগের না কিন্তু, না। সো কেউ যদি মনে করে যে সে সকল কিছুর ঊর্ধ্বে,
আইনের আমি দুইজনের কাছ থেকে শুনছিলাম, তাদের সাথে কথা বলার সময় যে কোনো ব্যাপারে অভিযোগ, যখন যে কোনো একটা গাড়ি যেটাতে প্রায় 8 কোটির মতন টাকা ছিল, আমি আটকানোর পরে আমাকে একজন জেনারেল আমিন, আমি বলি তিনি তখন ডিজির কাছে ছিলেন, উনি বলছিলেন যে ওনাকে আমি বলছিলাম না স্যার এটা প্রমাণ দেখায় তারপর আমি ছাড়বো, এটা কার টাকা না টাকা আমি জানি না, আমাকে প্রমাণ দিতে হবে, সেই গাড়ি ছাড়া হবে। উনি তখন বলছিলেন একটা জিনিস, বাংলাদেশকে যারা জানে, শুনে বাচ্চু বলতেন উনি, আমি ওনার ক্যাডেট ছিলাম, বাচ্চু বাংলাদেশকে যারা জানো ইটস জেনারেল আমিন, আমি চালাই। তখন আমি বললাম যে আমি জানি না স্যার, আমি তো দেখি কাগজে কলমে বা পত্রিকাতে অন্য জিনিস দেখি স্যার, বলে আমি হয়তো অভদ্রতা করছি বা রেখে দিছি। একই জিনিস জিয়া, এক্ষুনি জিয়া আহসান সে আবার বলছিল আমাকে যে বাংলাদেশকে চালা জানিস, আমি চালাই। সেটা আমি 2013 সালের কথা বলতেছি, যখন আমি তাকে বলছি যে কিসের জন্য ভাই আমার পিছনে তোরা লেগে আসিস, যে এত মামলা দিতেছিস, আমাকে ধরার চেষ্টা করতেছিস, কিসের জন্য? তো সে বললেন না আমার কথা শুন, এভরিথিং গুড। আমি বললাম যে তোর কথা শুনবো কেন? বাংলাদেশকে চালা জানিস, আমি জিয়া চালাই। সো দেখেন তার এখন চলতেছে, কিন্তু পুলিশের কনস্টেবল তাকে চালাই নিতেছে, আলহামদুলিল্লাহ। এটাই পৃথিবীর নিয়ম, এটাই হবে। শক্তির তো শেষ আছে। দম্ভের একটা বড় পরিণতি তো হাসিনা কুকুরের মতো পালাই গেছে লেজ তুলে, আর তার অনুসারীদের অবস্থা তো আমরা দেখতেই পাচ্ছি। তবে হাসিনা বিভিন্ন জায়গা থেকে উদ্দেশ্যমূলক ভাবে নানা ঘটনা ঘটানোর চেষ্টা করছে, তার যে নৃশংসতা, তার যে দুষ্ট বুদ্ধি, আমার মনে হয় যেন এই জায়গায় আমাদের সকলের সতর্ক থাকা উচিত। আর 21শে আগস্ট গ্রেনেড হামলার যে রায়, চূড়ান্ত যে রায় হবে, আমরা আশা করি সেখানে ন্যায় বিচার প্রতিফলিত হবে। কারণ অন্তত রায় লেখার আগে বিচারকদের কাছে টেলিফোন যাবে না, এই সময়টা, এটা আমরা নিশ্চিত। বিচারকরা তাদের বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে, সকল কিছু বিবেচনা করে তারা তাদের চূড়ান্ত রায় প্রয়োগ করবেন, এটি আমরা আশা করি। আপনার শেষ মন্তব্য জানতে চাই। কনিক ভাই দেখেন, আমাদের দর্শক এবং বাংলাদেশের জনগণের এই জিনিসটা, বিশেষ করে জনগণ আসলে না, পলিটিক্যাল পার্টির এই জিনিসটা একটু বোঝা উচিত, বা যারা আমরা ইন্ডিয়াকে ভয় পাই বোঝা উচিত। দেখেন গ্লোবালি কিন্তু আমাদের সেই পরাক্রমশালী ভারত যেটা তারা বলে, আস্তে আস্তে আলহামদুলিল্লাহ গত এই কয়েক মাসের মধ্যে তারা কেমন চারিদিক থেকে তারা গুটে আসতেছে, কিন্তু একটার পর একটা তাদের মিত্রকে তারা হারাইতেছে, বা পশ্চিমা বিশ্বে তাদের যে প্রভুরা ছিল তাদের কনফিডেন্স আর ভারতের উপরে নাই। ভারত কিন্তু এখন সংকুচিত হয়ে নিজের যান বাঁচানোর জন্য জায়গায় চলে গেছে। সুতরাং ক্ষমতায় আসবার জন্য, ক্ষমতায় থাকবার জন্য ভারতের কথা শুনতে হবে। আপনাদের কাছে অনুরোধ, এই সাইকি থেকে প্লিজ বের হয়ে আসেন, 1 নাম্বার। আবার একই সাথে আমি বলবো কি, আমরা এমন ধরনের কোনো কিছু করবো না। দেখেন ভারত এবং মানে পশ্চিমা বিশ্ব কিন্তু তাদের কাছে কি ছবিটা কি, তারা চায় জঙ্গিবাদের ছবি কি, টুপি দাড়ি, সেটাকেই তারা সবকিছুতে অ্যাসোসিয়েট করে যে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর শত্রু হচ্ছে মুসলমান, যার টুপি আছে দাড়ি আছে। ভাই টুপি দাড়ি অবশ্যই আমি সুন্নাহ আমি পালন করব, বাট আমি তাদের কাছে সেই ছবিটাকে সমর্থন করার জন্য এমন কোনো কাজ করব না টুপি দাড়ি সহ, যেটাতে তারা বলে দেখো এই তো টুপি দাড়ি পার্টি এই ধরনের জঙ্গিবাদ করতেছে, আঙুল লাগাচ্ছে, ভাঙচুর করতেছে। প্লিজ আমরা ওই ফাঁদে পা দিব না, ওই ট্র্যাপে আমরা কখনো। ভারত সবসময় চেষ্টা করে আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগায় পশ্চিমা বিশ্বের কাছে বলা, বাংলাদেশের মুসলমান জঙ্গি, এই কারণে তাদেরকে সাইডে রাখা দরকার। ভাই আমরা কেন জেনে শুনে সেই লেবাস পরে সেই ধরনের একটা ট্যাগিং কে সাপোর্ট করব, সেই ছবিটাকে আরো রঙিন করে দিব? প্লিজ আমরা এমন কোনো কাজ করবো না ভারত পার্কে আমাদের জঙ্গি হিসেবে ট্যাগ করার সুযোগ পায়। মুসলমানদেরকে আমাদের সুন্নাহকে তারা ব্যবহার করে, তারা বলতে চেষ্টা করে যে না আমরা জঙ্গি। প্লিজ আমাদের কিছু ধর্মীয় বা এই সংগঠনগুলোর কিছু নেতা আছে, দোজ পিপল আর ভেরি মাচ করাপ্টেড। এবং আপনার মনে আছে নিশ্চয়ই যে ধরেন হেফাজত কিলিং হলো, বা এত আলেমকে অপদস্থ করা হলো, এত আলেম জেলে 8 বছরের পর বছর আটকে রাখা হলো, আলেমদের আপনি কোনো প্রতিবাদ দেখছেন? ওইভাবে দেখেন নাই। কিন্তু আপনি দেখেন ওই যে ভাস্কর্য, মুজিবের ভাস্কর্য, পুরা দেশ ছয়লাভ হয়ে গেল, মানে টুপি পরা আর পাঞ্জাবি পরা লোকজনে ভাস্কর্য বানাইতে দিবে না। তো শেখ হাসিনা জাস্ট ওই ছবি আর ভিডিও পুঁজি করে পুরো বিশ্বকে দেখাইলো, দেখো একটা স্কাল্পচার আমরা বানাচ্ছিলাম, দেখো আমাদের মৌলবাদী লোকজন করে কি। তো ধরেন এটা কিন্তু ধরেন ওরা যে স্বেচ্ছায় নামছে তা কিন্তু না, তাদের ভিতরের লোকদেরকে দিয়ে এদেরকে জড়ো করা হয়েছে, আদেশ দিছে, তাদের নেতারাই তাদেরকে বলছে যে আমাদেরকে এই করতে হবে, এটা আমাদের জিহাদি চেতনা। তো আমার মনে হয় যে এই জায়গাগুলোয় যারা ইসলামিক স্কলার আছেন তাদের হস্তক্ষেপ করা উচিত। আননেসেসারিলি বাংলাদেশের মতো একটা অসাম্প্রদায়িক একটা শান্তিপূর্ণ রাষ্ট্রকে এইভাবে পোর্ট্রেট করতে যারা সহায়তা করে, আমার মনে হয় যে তাদের ব্যাপারেও সতর্ক থাকা উচিত, বা তাদেরকেও নিয়ন্ত্রণে আনা উচিত, এটা আমি মনে করি। তো মেজর সুমন, আপনার দীর্ঘ অনুসন্ধান, দীর্ঘ কথোপকথন, বিভিন্ন যা চালিয়ে আপনি সংক্ষিপ্ত ভাবে তুলে ধরলেন, আমার মনে হয় যে দর্শকরা বুঝতে সমর্থ হবেন যে 21শে আগস্টের গ্রেনেড হামলার পেছনের বিষয়টা আসলে কি ছিল, এর উদ্দেশ্য কি ছিল। এবং আপনি যদি দেখেন ওই যে একটা সহজ তত্ত্ব আছে না, যেটা পুলিশও প্রয়োগ করে, সাংবাদিকরাও প্রয়োগ করে, একটা ঘটনায় মানে হু ইজ দ্য বেনিফিশিয়ারি। আপনি যদি এই প্রশ্নটাই করেন
যে বিএনপি ক্ষমতায় থেকে এই জাতীয় একটা ঘটনা কি ঘটাবে, মানে বেনিফিটটা কার ঘরে যাবে? ডেফিনেটলি এটা অপোজিশনের পক্ষে যাবে, সরকারের ব্যর্থতা হিসেবে এটা মানে চিহ্নিত হবে। তো বেগম খালেদা জিয়া, তারেক রহমান, যারা তখন রাষ্ট্র পরিচালনার অন্যতম নিয়ামক শক্তি, বা প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া, তারেক রহমান তখন দলের সিনিয়র মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব, তো তারা এই জাতীয় একটা কাজের সঙ্গে যুক্ত হবেন জেনে শুনে, যে যেখানে সরকারের উপরে একটা বিশাল ধাক্কা আসবে। সো এটা আসলে শিশুরাও বোঝে। তো হাসিনা যাই করছে সবকিছুর মধ্যে চিহ্ন রেখে গেছে, যেমন অপরাধী রেখে যায়, চিহ্ন রেখে যায় পাপের, অপরাধের। তো আমার মনে হয় যেন আমরা একটি গুড জাজমেন্টের অপেক্ষা করব, একটি সত্যিকারের ঘটনা যে জাজমেন্টে বের হয়ে আসবে। মেজর সুমন, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই 10 ট্রাক অস্ত্র সহ আরো কিছু বিষয় নিয়ে আপনার সঙ্গে আমার কথা চলছে, সে বিষয়গুলো নিয়ে আমি জানি আপনি খোঁজখবর করছেন। আমরা নিকট ভবিষ্যতে আবারও এই বিষয়গুলো নিয়ে দর্শকের সামনে আসবো। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আবারও বলি, হু ইজ দ্য বেনিফিশিয়ারি? 21 আগস্টের গ্রেনেড হামলায় কে লাভবান হয়েছে, কার পক্ষে এই ঘটনাটি গেছে? আপনারা যদি শুধু এই তত্ত্ব যদি আপনারা যদি চিন্তা করেন বা বিশ্লেষণ করেন, তাহলে বুঝবেন যে এই ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ কি পরিমাণে রাজনৈতিক ফায়দা লুটেছে। বিএনপি তখন সরকারে, বিএনপি সরকারে থেকে এরকম একটা ঘটনার সঙ্গে তারা যুক্ত হবে, যেই ঘটনা সরকারকেও পতন ঘটানোর মতো একটি ভয়াবহ ঘটনা, সেই ঘটনার তারা ঝুঁকি তারা নেবে, এটা আমার মনে হয় যে নাবালক বাচ্চাও এটা বিশ্বাস করতে চাইবে না। তো যেহেতু একটা হিয়ারিং হয়ে গেছে, রায় হবে সামনে, আমরা দেখি উচ্চ আদালত কি রায় দেয়। আমরা নিশ্চয়ই রায়ের পরে আরো বিস্তারিত পর্যবেক্ষণ সহ আলোচনা করব। নিশ্চয়ই মেজর সুমন, যাদের নাম বলতে পারেননি, যারা সামনে আসতে এখনো যাচ্ছেন না, তারাও নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগ দেবেন, তারাও নিশ্চয়ই আরো বিস্তারিত ভাবে এই ঘটনাটি তুলে ধরবেন। কারণ বাংলাদেশের ইতিহাসের